হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এন্ড আজকের এই ক্লাসটা কিন্তু অনেক স্পেশাল একটা ক্লাস, কারণ আজকের এই ক্লাসে তুমি বুঝতে পারবা যে কেন তোমার আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতেই হবে। এন্ড এমনও হইতে পারে আজকের ক্লাসের মাঝখানে স্টুডেন্টরা অর্ধেক দেখবা নাই হয়ে গেছে, কারণ দেখবো ওরা আমাদের অনলাইন ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গেছে। তো আজকে আমরা ইকোনমিক্স এর একটা ডেমো ক্লাস করতে যাচ্ছি। আজকের এই ক্লাসটার মাধ্যমে তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে ইকোনমিক্সই তোমার সবচেয়ে পছন্দের একটা সাবজেক্ট। ওকে, তো আজকে আমরা ইকোনমিক্স এর প্রথম পেপারের প্রথম চ্যাপ্টারটা পড়বো। এন্ড আজকের এই ক্লাসের ভিতরে আমরা ইকোনমিক্স সম্পর্কে এমন মজার মজার কিছু ইনফরমেশন জানবো যে তুমি ক্লাসের পরে মাথায় হাত দিবা যে কেন আমি এই সাবজেক্টটা আগে চুজ করি নাই, কেন 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 এই আফসোস তোমার ভিতরে থাকবে। বাট আফসোসের আর কোনো কারণ নাই, ঠিক আছে? আফসোসের আর কোনো কারণ নেই, কারণ আজকের ক্লাসের পরই তুমি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাচ্ছ। ওকে, সো আমাকে একটু চট জলদি জানায় দাও কে কে কোন কোন জায়গা থেকে আমার সাথে জয়েন করেছো, তোমাদের কলেজের নামটা কি, এন্ড আজকের ক্লাসে কি কি হতে যাচ্ছে তোমরা কে কতটুকু জানো আমাকে একটু কমেন্টে জানায় দাও তো। ইয়েস, সত্যি আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আজকে বলতে পারি আজকের ক্লাসের পর ইকোনমিক্স তোমার একটা পছন্দের সাবজেক্ট হয়ে যাবে। আমি এতটুকু তোমাকে আজকের ক্লাসে শিওরিটি দিতে পারি। ওকে, তো ক্লাসের স্টার্টিং এ বলে রাখি আমি তোমাদের কাইফ ভাইয়া, আমার নামের বানানটা একটু মনে রাখো, আমি তোমাদের কাইফ ভাইয়া। ওকে, বাংলা ইংরেজি যে যেইটাতে বলবা সেইটাতেই মনে রাখবা, আমি তোমাদের কাইফ ভাইয়া। ওকে, ডান। সো আজকে অনেকের সাথে আমার ফর দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডাকশন, বাট ফর দ্য ফার্স্ট টাইম আর থাকবে না, কারণ তোমরা অলরেডি আমাদের ইকোনমিক্সে ভর্তি হয়ে ফেলবা। আমার সাথে সিটি কলেজ থেকে হৃদয় আসছে, আমার সাথে সাভার গভর্নমেন্ট কলেজ থেকে আসে, কিশোরগঞ্জ থেকে আসছে। আপনার নাম কি? মৃদুল। এই যে আমার নাম, এই যে আমার নাম বলে দিছি, আমার নাম বলে দিছি। ইকোনমিক্স যে কত মজাদার একটা সাবজেক্ট, লাইফ রিলেটেড অনেক এক্সাম্পল আমরা আজকে দেখবো, তোমার জীবন রিলেটেড প্রতিদিনের লাইফ রিলেটেড এক্সাম্পল আমরা দেখবো। এন্ড আজকের ক্লাস কিন্তু বোরিং লেকচার না। আমাদের আজকের ক্লাসে অনেক মিমস আছে, আমরা অনেক মিমস দেখছি না, ওই কিরে ওই কিরে। প্লিজ উত্তেজিত হবেন না প্লিজ। এরকম অনেক রিলস বলতেছি মিমস আজকের ক্লাসে আমরা পাবো, যে মিমস গুলোর মাধ্যমে তোমাদেরকে বোঝাবো কেন এটার সাথে ইকোনমিক্স জড়িত, ইকোনমিক্স দিয়ে কেন এটার সাথে এটা আমি কানেক্ট করলাম, এন্ড অল দ্যাট। আরো 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 অনেক মজার মজার এক্সাম্পল। এন্ড অলসো আজকে 10 মিনিট স্কুলের কিছু টিচারকে আমরা রোস্ট করব, বলা যেতে পারে একটু ছোটখাটো রোস্ট করব। রোস্ট করার মাধ্যমে তোমাদেরকে ইকোনমিক্স বোঝাবো, বুঝতে পারছো? টিচারের এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদেরকে কি করব, ইকোনমিক্স বোঝাবো। দেখবা ইকোনমিক্স কত মজাদার একটা জিনিস। আমরা মৃদুল, তুমি নটরডেম কলেজ থেকে, আমিও কিন্তু নটরডেম কলেজ থেকে পাস করছি। মৃদুল, তুমি নটরডেম কলেজ থেকে, আমিও এনডিসি থেকে। সো আই ক্যান রিলেট হোয়াট ইউ আর থিঙ্কিং। ওকে, ডান। আপনার মাইশা আক্তার বলছে ভাই আপনার ক্লাস করার জন্য অনেক অপেক্ষা করছি। ওকে, ডান, তাহলে ফাইনালি করতে পারবা। ওকে, সো ক্লাসের অলরেডি 4 মিনিট চলে গেছে, আমরা আর কথাবার্তা বলবো না। ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে করলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আজকের ক্লাসে তোমার ফার্স্ট চ্যাপ্টার ডান হয়ে যাবে, ফার্স্ট চ্যাপ্টার একদম ডান হয়ে যাবে। সো ভাইয়ার ক্লাসের একটা রুলস আছে, সবাই যদি আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পেয়ে থাকো এবং সবকিছু যদি ক্লিয়ার থেকে থাকে, তুমি যে আজকে ক্লাসের জন্য রেডি হয়ে থাকো, তাহলে আজকে আমাকে একটা থামস আপ দিতে হবে। আমাকে কি দিতে হবে? থামস আপ। ওকে, সো ভাইয়াকে সবাই একটু থামস আপ দেখাও, তাহলে আমি বুঝতে পারবো ইউ অল আর রেডি ফর দ্য ক্লাস। ওকে, সো আমাকে এতটুকু একটু জানাই দাও তো, তোমরা কি আজকের ক্লাসের জন্য রেডি নাকি না? বলো ভাইয়াকে, তোমরা কি আজকের ক্লাসের জন্য সবাই রেডি? মাইলস্টোন থেকে মাহিন আছে, ওয়াও অ্যামেজিং। বাংলাদেশের টপ টপ কলেজ থেকে সবাই আছে। হুমায়রা বলছে আপনার ক্লাসের জন্য অনেক অপেক্ষা করছি, অবশেষে পেলাম। ওকে, ডান। সো ভাইয়া ক্লাসে একটু থামস আপ, থামস আপ, থামস আপ, থামস আপ। ইয়েস, অল ক্লিয়ার ভাইয়া। তমা বানিক বলছে, মুন্নি বলছে অল ক্লিয়ার। বাকি সবাই একসাথে থামস আপ দিয়ে দিছে। আমার ক্লাসের আরেকটা রুলস আছে, ডিউরিং দ্য ক্লাস যখনই আমি কোনো টপিক বোঝাচ্ছি, টপিকটা আমি খুব ইজি করে বোঝাবো। কেউ কোনো ইন্টারনাল ডিসকাশন করবা না, আমি কোশ্চেন জিজ্ঞাসা করবো তারপর বলবা, এছাড়া কোনো ইন্টারনাল ডিসকাশন ভাইয়া অ্যালাউ করি না। ওকে, বিকজ আমার কনসার্ন একটাই, তোমার জন্য ইকোনমিক্স হবে ইজি। ঠিক আছে? ওকে, সো আজকের আমাদের প্রথম যেহেতু ক্লাস এবং আজকে আমাদের একটা ডেমো ক্লাস, সো
আজকের ক্লাসে আমরা পড়বো ইকোনমিক্স এর ফার্স্ট চ্যাপ্টারে, মানে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। অর্থাৎ খুবই ইন্টারেস্টিং, মৌলিক অর্থনৈতিক সমস্যা। তার মানে অর্থনীতির মূল সমস্যাটা কি, উৎপাদন সম্ভাবনা রেখা কি, সুযোগ ব্যয় কি, অনেক মজার মজার টপিকস। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। ফাইন, একটা মিমস, ক্লাসের স্টার্টিং এ একটা মিমস। মানি, ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট ইজ দিস ইকোনমিক্স, মানে অর্থনীতি কি সবই টাকা পয়সা, সবই কি টাকা? বলো তো, আমাকে একটু জানাও তো, অর্থনীতির সবই কি টাকা? মানে আমরা যদি চিন্তা করি ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট মানি, ইজ ইট ট্রু? মানে আমার সামনে যদি একটা প্রজাপতি যায়, এটা কি আমার সামনে ইকোনমিক্স? বলো তো আমাকে, ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট মানি? ভাইয়া ইকোনমিক্স কি আলাদা নিতে পারবো? ইয়েস, ইকোনমিক্স তুমি আলাদা নিতে পারবা। ইকোনমিক্স আলাদা নিতে পারবা, আলাদা প্রোমো কোড পাবা, আলাদা ক্লাস পাবা, এভরিথিং। ইকোনমিক্স তুমি আলাদা নিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, আমাকে বলো তো এবার, যেটা কোশ্চেন জিজ্ঞেস করছে এটা বলো। হ্যাঁ, অল অ্যাবাউট মানি। আবার অনেকে বলতেছে না ভাইয়া, অনেকে বলতেছে ইয়েস ভাইয়া। ইকোনমিক্স ইজ নট অল অ্যাবাউট মানি, বাট ইকোনমিক্স ইজ ডিসকাসড, বা হলো ইকোনমিক্স এর ম্যাক্সিমাম থিং টাকা পয়সা নিয়ে। টাকা কিভাবে কামাবো, টাকা কিভাবে সেভ করব, টাকা কত টাকা আমি ইনভেস্ট করব, এন্ড আরো আরো অনেক কিছু। ঠিক আছে, বুঝতে পারছো? অর্থনীতির সব কিছু টাকা না, বাট অর্থনীতির ম্যাক্সিমাম জিনিসপত্র টাকা পয়সা রিলেটেড। অর্থনীতি পড়তে হলে আমাকে তো তোমরা চিনবাই, হ্যাঁ, তার সাথে সাথে আর একটা মানুষের ফেস তোমাদের চিনতে হবে। এই লোকটাকে, কে এই লোক? একটা ভদ্র সভ্র মানুষ, একটা ব্রিটিশ একজন মানুষ। ইকোনমিক্স আমি তোমাদেরকে পড়াবো, বাট ইকোনমিক্স সম্পর্কে যে ব্যক্তি পুরো ওয়ার্ল্ড কে জানাইছে, এই ব্যক্তিটা অ্যাডাম স্মিথ না, বাই দ্য ওয়ে। ইকোনমিক্স এর জনক অ্যাডাম স্মিথ, বাট এই লোকটা অ্যাডাম স্মিথ না, এই লোকটার নাম হলো অধ্যাপক এল রবিন্স। সো ইকোনমিক্স সম্পর্কে জানতে হলে আমাদের এই লোকটাকে ভালোভাবে জানতে হবে, অধ্যাপক এল রবিন্স। এই লোকটা পুরো ওয়ার্ল্ডের মানুষকে ইকোনমিক্স বোঝাইছে, জানো তোমরা? এই লোকটা পুরো ওয়ার্ল্ডের মানুষকে ইকোনমিক্স বোঝাইছে। ওকে, যেহেতু এই লোকটা পুরো ওয়ার্ল্ডের মানুষকে ইকোনমিক্স বোঝাইছে, তো কি বলছে এই লোকটা, এটা আমাদেরকে জানতে হবে। মনে রাখবা, আমরা ক্লাসটা গতানুগতিক পদ্ধতিতে করবো না, আমরা ক্লাসটা করবো খুব মজাদার ওয়েতে, একদমই বোরিং লাগবে না। হুট করে দেখবা ক্লাসের টাইম শেষ, তুমি বুঝতেও পারবে না, আমিও বুঝতে পারবো না। কি বলছে এই লোকটা, কি বলছে, কি বলছে, কি বলছে? এই লোকটা সিম্পল কয়েকটা লাইন বলছে। সিম্পল কয়েকটা লাইন কি, আমার সাথে সাথে একটু ভালোভাবে দেখো। এই লোকটা বলছে, অধ্যাপক এল রবিন্স বলছে, অর্থনীতি হলো আমরা একটা বিজ্ঞান। অর্থনীতি কি? অর্থনীতি একটি বিজ্ঞান। এটা এইচএসসির একটা এমসিকিউ। অর্থনীতিকে বিজ্ঞান বলেছেন কে? অধ্যাপক এল রবিন্স। দেখো, ডেমো ক্লাসের ভিতরে আসছো, ভাইয়া যদি কোনো ভ্যালু এক্সট্রা প্রোভাইড না করি, মজা আছে? মজা নাই। এইচএসসির কোশ্চেন সলভ করাই দিতেছি আজকের ক্লাসে। এই চ্যাপ্টার থেকে এইচএসসি তে কেমন প্রশ্ন আসবে সেগুলোও পড়াই দিব আজকের ক্লাসে। ভেরি সিম্পল। ওকে, প্রথম কথা হলো অধ্যাপক এল রবিন্স ইকোনমিক্স এ বলছে একটা বিজ্ঞান। কেমন বিজ্ঞান এটা? চলো তো দেখি। যা অসীম অভাব। মনে রাখবা, আমাদের অভাবের কোনো শেষ নাই। আমি যদি আমার এক্সাম্পল দেই, আমি ছোটবেলায় ভাবতাম আমার অভাব হলো একটা বাটন ফোন। বাটন ফোন পাওয়ার পর আমি ভাবলাম আমার অভাব এখন একটা অ্যান্ড্রয়েড ফোন। এরপরে আমি ভাবলাম না, আমার অভাব হলো একটা 200 মেগাপিক্সেলের একটা অ্যান্ড্রয়েড ফোন। না, তারপর আমি ভাবলাম মজা নাই, আমার অভাব এখন একটা আইফোন। এরপরে আমি এখন ভাবতেছি আমার অভাব এখন আইফোন 17 প্রো কমলা কালারটা, এইটা আমার অভাব। তো দেখতেছো, আমাদের অভাব কখনো শেষ হয় না। যেহেতু আমাদের অভাব কখনো শেষ হয় না, সেহেতু বলা হয় আমাদের অভাব অসীম। আমাদের অভাব কি? অসীম। যার কাছে 1000 টাকা আছে সে চায় 10,000 টাকা, যার কাছে 10,000 সে চায় 1 লাখ, যার কাছে 1 লাখ সে চায় 1 কোটি, যার কাছে 1 কোটি সে চায় 10, যার কাছে 10 কোটি সে চায় 100 কোটি, এন্ড যার কাছে 100 কোটি সে চায় 1000 কোটি। অভাবের কিন্তু কোনো শেষ নাই। এন্ড বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ। এখন কথা হলো, বিকল্প ব্যবহারযোগ্য মানে কি? আমি চাইলে অ্যান্ড্রয়েডের ফোন ইউজ না করে, মানে আমি তোমার স্যামসাং ইউজ না করে আমি রেডমি ইউজ করতে পারি। সো এটা কি বিকল্প না? একটার একটা কি এটা বিকল্প না? বলো তো আমাকে, এটা কি একটার একটা বিকল্প না? আমাকে একটু জানাও তো।
এটা তো একটা একটা বিকল্প, তাই না? সো এই বিকল্পগুলোর মধ্য থেকে আমি কোন বিকল্পটাকে গ্রহণ করব এবং দুষ্প্রাপ্য মানে যা পাওয়া কঠিন, যা পাওয়া কি কঠিন, যা পাওয়া কি ভাইয়া কঠিন, এই কঠিন গুলার মধ্য থেকে আমি সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণকে বিশ্লেষণ করে, মানুষের আচরণকে কি করে বিশ্লেষণ করে। তার মানে মানুষ আসলে কেমন, ঠিক আছে, মানুষ আসলে কেমন, মানুষের এক একজন মানুষের অভাব এক এক রকম, এক একটা মানুষ এক এক জিনিস চায়। আমি যেমন আইফোন চাই, অনেক পছন্দ করি, অ্যাপেলের প্রোডাক্ট অনেক পছন্দ করি, ঘড়ি অনেক পছন্দ করি, এটা আমার আচরণ। তুমি হতে পারে অন্য কিছু পছন্দ করে, এটা তোমার আচরণ। তো এই মানুষের এই সকল আচরণকে একসাথে ডিফাইন করে, ঠিক আছে, একসাথে কি ডিফাইন করাকে আমরা বলবো অর্থনীতিতে ইকোনমিক্স। এই অর্থনীতি সম্পর্কে বলছে আমাদের অধ্যাপক এল রবিন্স। ভেরি সিম্পল, অর্থনীতি একটা বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণকে বিশ্লেষণ করেন। ভাই আপনি কি রঞ্জিত কুমার নাথ স্যারের বই পড়াচ্ছেন? ইয়েস, আমি রঞ্জিত কুমার নাথ স্যারের বই পড়াচ্ছি। ওকে, ইকোনমিক্স কোর্সের ফি কত টাকা? ইকোনমিক্স কোর্সের ফি কত টাকা? ভালো একটা কোশ্চেন। ইকোনমিক্স কোর্সের ফি মেবি এখন 3000 টাকা আছে, বাট আমাদের প্রোমো কোড ইউজ করলে তোমরা 2000 টাকায় পেয়ে যাবা। ইকোনমিক্স কোর্সের ফি তোমরা 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। ইকোনমিক্স কোর্সটা আমাদের প্রোমো কোড ইউজ করলে তুমি 2000 টাকার মধ্যে ইকোনমিক্স কোর্সটা পেয়ে যাবা। ভেরি সিম্পল। এন্ড আই গেস ক্লাসের পরে তুমি ইকোনমিক্স কোর্সে ভর্তি হয়ে যাবা। ভেরি 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 সিম্পল। সো ইকোনমিক্স ধারণা বুঝছো ইকোনমিক্স কি? সংজ্ঞা থেকে একটা এমসিকিউ, সংজ্ঞা থেকে কি একটা এমসিকিউ, ডান। এখন কথা হলো ভাইয়া সংজ্ঞা পড়ে না মজা পাচ্ছি না, কাহিনী কি ভাইয়া আমাকে আর একটু ভালো করে বোঝান তো। মনে রাখবা, তুমি মনে করো 3 রাস্তার মাথায় দাঁড়ায় আসো। কোথায় দাঁড়ায় আসো? আমার মতো মাঝে মাঝে আমি 3 রাস্তার মাথায় যা খুঁজি আমি কোন রাস্তায় যাবো, আমি না খুব রাস্তা ভুলে যাই। তুমি মনে করো অর্থনীতি শিখতে শিখতে, তুমি মনে করো বাসা থেকে বেরোছো, আমি আজকে অর্থনীতি শিখবই, আমি কি অর্থনীতি শিখবই, তুমি রাস্তা থেকে বেরোছো, 3 রাস্তার মাথায় যে মাথায় হাত দিছো, আমি কি কোন রাস্তায় যাব, আমি কোন রাস্তায় যাব। ওকে, আমরা আমাদের অক্টোবর মাসে শুধুমাত্র ইকোনমিক্স এর ফার্স্ট পেপার পড়াবো, অক্টোবরের মাসের পর থেকে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার একসাথে করে করে পড়াবো। সিম্পল সিম্পল। তোমাদের এইচএসসি পর্যন্ত ইকোনমিক্স পুরোপুরি কমপ্লিট করাই দেওয়ার দায়িত্ব আমাদের। কিভাবে ইকোনমিক্স কোর্স কিনবো? 16910 তে কল দিলে ইকোনমিক্স কোর্স কিনে ফেলতে পারবা। ক্লাসের পরে আরো বলে দিচ্ছি কিভাবে ইকোনমিক্স কোর্স কিনতে পারবা, আমি আরো ক্লিয়ার করে বলবো। আপাতত ক্লাসটা করো, তোমাকে কোর্সে ভর্তি করানোর দায়িত্ব আমার, তোমার পড়া কমপ্লিট করানোর দায়িত্ব আমার, আগে ক্লাসটা করো। ওকে ভাইয়া, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটা 2000 টাকা? ইয়েস, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টোটাল 20টা চ্যাপ্টার মাত্র 2000 টাকায়। ওকে ভাইয়া, ইকোনমিক্স সুমন বড়ুয়া স্যারের বই পড়লে হবে না? যায়, যে কারো বই পড়তে পারো, কোনো সমস্যা নেই, যে কারো বই পড়তে পারো, কোনো সমস্যা নেই। ভাই ইকোনমিক্সে কয়টা চ্যাপ্টার পড়াইছেন? 2টা চ্যাপ্টার পড়াইছি, 2টা চ্যাপ্টার মাত্র পড়ানো হচ্ছে আমাদের। ওকে, 2টা চ্যাপ্টার। আপাতত চ্যাপ্টার নিয়ে কথাবার্তা না বলি, হ্যাঁ ক্লাস করো বাবা, ক্লাস করো। তুমি ক্লাসে আসছো, আমার কাছ থেকে একটু পড়া কমপ্লিট করো, ক্লাস করো। ওকে, একটু ক্লাস করো বাবারা, হ্যাঁ ক্লাস করো। পরবর্তীতে আমরা বই টই নিয়ে পরবর্তীতে এইচএসসি 27 গ্রুপে কথা হবে। আজকে একটু পরে এমনিতে এইচএসসি 27 গ্রুপে আগুন জ্বলে যাবে তোমাদের রিভিউয়ে। ওকে, রিভিউ একদম আগুন ধরে যাবে। যেটা বলতেছি খেয়াল করো বাবারা, কেউ কথা বলো না, যেটা বলতেছি। তুমি বাসা থেকে বের হইছো ইকোনমিক্স পড়ার জন্য, বাসা থেকে বের হওয়ার পর তুমি 3 রাস্তার মাথায় গিয়ে ভাবতেছো আমি কোন জায়গায় যাব, কোথায় ইকোনমিক্স পড়বো। তখন তোমার সাথে আমার দেখা হলো। কার দেখা হলো? আমার দেখা হলো। আমি তোমাকে বললাম ইকোনমিক্স হলো 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। আমি তোমাকে 3টা রাস্তা দেখাইলাম। কয়টা রাস্তা? 3টা রাস্তা দেখাইলাম। ইকোনমিক্স মানে হলো অসীম অভাব। কি? ইকোনমিক্স মানে হলো অসীম অভাব। ইকোনমিক্স মানে হলো সীমিত সম্পদ। ইকোনমিক্স মানে হলো বিকল্প ব্যবহার। খুবই সিম্পল বিষয়। অসীম অভাব, যে অভাব কোনোদিন শেষ হবে না বাবা, ইকোনমিক্স এর অভাব তোমার কোনোদিন শেষ হবে না, এটা হইলো অসীম অভাব। সীমিত সম্পদ, আমার পকেটের টাকা লিমিটেড। আমি যদি বলি আমার পকেটে এখন কত টাকা, অ্যারাউন্ড 1000 টাকার একটা নোট আছে, হ্যাঁ আমি যদি এখন বললি আমার পকেটে এখন কি, এই যে দেখো এই যে 1000 টাকার একটা নোট আছে, এটা আমার সীমিত সম্পদ। কেমন সম্পদ? সীমিত সম্পদ। আমি এই 1000 টাকা দিয়ে চাইলে কি কোনো ফ্ল্যাট কিনতে পারবো, কোনো গাড়ি কিনতে পারবো, কোনো বাড়ি কিনতে পারবো? পারবো না। বিকজ অর্থনীতিতে সম্পদটা কি সীমিত। তুমি চাইলে তোমার পকেটে 1 লাখ 1000 টাকার নোট পাবা না, কারণ তোমার কাছে কি সম্পদ সীমিত। তুমি চাইলেই বাড়ি
10 তলা জায়গায় 100 তলা করতে পারবা না। কারণ কি? সম্পদ সীমিত। অর্থনীতিতে সম্পদ সবসময় সীমিত। তুমি চাইলে বাংলাদেশের মানচিত্র বাড়ায়া ভারতের সাথে মারামারি করতে পারবে না, কারণ মানচিত্র সীমিত, রাইট? কিন্তু অর্থনীতিতে আরো একটা জিনিস বলছে, তুমি চাইলে বিকল্প ব্যবহার করতে পারো। এই যে 1000 টাকা, এই 1000 টাকা দিয়ে আমি কি করতে পারি? এই 1000 টাকা দিয়ে আমি চাইলে কিছু খাইতে পারি, চাইলে কিছু কিনতে পারি, চাইলে একটা ট্যুর দিয়ে আসতে পারি, একদিনের একটা ট্যুর দিয়ে আসতে পারি। আমার কাছে অনেকগুলো অপশন খোলা আছে যে আমি কি করতে চাই, বিকল্প খোলা আছে আমার কাছে। তো অর্থনীতিতে মেইন এই 3টা জিনিস, অসীম অভাব, সীমিত সম্পদ, বিকল্প ব্যবহার। পরীক্ষায় কোশ্চেন আসলে খ মার্কের কোশ্চেন আসবে এখান থেকে, অর্থনীতি বলতে কি বোঝায়। সো আমরা খ মার্কের কোশ্চেনের টাইমে আমরা প্রথমে অর্থনীতির সংজ্ঞা লিখবো, তারপর আমরা 3টা পয়েন্টকে ব্যাখ্যা করে দিব এক লাইন করে। ভেরি সিম্পল, ডান। এরপর অর্থনীতিতে আরো একটা বড় সমস্যা আছে। আমি রাস্তা দিয়ে একদিন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় হুট করে দেখলাম আমার সামনে মরুভূমি। আরে আমি মরুভূমিতে গেলাম, মরুভূমিতে যা দেখি কি অবস্থা, মরুভূমিতে যা দেখি আমি এরকম একজন ছেলে বসে আছে। কাহিনী কি? কেন বসে আছে? কারণ বসে থাকার রিজন হলো তার অভাব অসীম। তার কি? অভাব অসীম। দেখো এখানে এই ছেলেটা বসে আছে, একদম কাঠ ফাটা রোদ, বৃষ্টির মানে কোনো বৃষ্টি নাই, কিচ্ছু নাই। এই বাচ্চার জীবনে কিছু নেই। বাচ্চার মা ওই হেলিকপ্টারের দিকে তাকায় তাকায় ভাবতেছে উপর থেকে মনে হয় আমাদেরকে খাবার দিবে, কিন্তু আদৌ কি খাবার দেয়? আদৌ কি খাবার দেয় না। এন্ড এটাই ইকোনমিক্সের সবচেয়ে বড় সমস্যা, এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। কি বলা হয়? অর্থনীতির সবচেয়ে বড় সমস্যাকে কি বলা হয়? দুষ্প্রাপ্যতা। আমরা ওটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি, বাট মনে রাখবা এখানে আমরা দুষ্প্রাপ্যতা নিয়ে আলোচনা করছি। কি নিয়ে আলোচনা করছি? দুষ্প্রাপ্যতা। ওকে, আচ্ছা। এখন কথা হলো যে ভাইয়া আমাদের অভাব কি? এটা কিন্তু আমাদের অভাব। এটা কিন্তু কি? এটা হলো আমাদের অভাব। তো আমাদের অভাবের কোনো শেষ নাই, অভাব অসীম আমরা জানি। তাহলে এখন কথা হলো ভাই অভাব কাকে বলে? অভাব কি? অভাব কাকে বলে? ইকোনমিক্স পেইড গ্রুপে কয়টা ক্লাস গেছে? 3টা ক্লাস হয়েছে, মাত্র 3টা ক্লাস হয়েছে। 4টা ক্লাস হয়েছে, 4টা ক্লাস। আমরা সেকেন্ড চ্যাপ্টারে আসছি, মাত্র 4টা ক্লাস হয়েছে, 4টা ক্লাস, মাত্র 4টা ক্লাস, বেশি হয় নাই ক্লাস। যেটা বলতেছিলাম, মানুষের উপযোগ মেটায়। উপযোগ মানে কি জানো? উপযোগ মানে হলো অভাব পূরণের ক্ষমতা। উপযোগ মানে কি? অভাব পূরণের ক্ষমতা। খেয়াল করো, আরো একটা এমসিকিউ বোঝাচ্ছি। উপযোগ মানে হলো অভাব পূরণের ক্ষমতা। মনে করো আমার এখন হাতে আছে একটা ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর দিয়ে আমার কি অভাব পূরণ আমি হিসাব করতে পারি, এটা হলো ক্যালকুলেটরের উপযোগ। আজকে সকালে এইচএসসি 27 গ্রুপে আমি আইসক্রিমের ভিডিও দিছি। আইসক্রিমের অভাব কি? আইসক্রিমের মাধ্যমে আমি আমার খুশি হয়, আমি চকলেট খাইতে পারি, আমি ঠান্ডা খাইতে পারি, আমি লাস্টের এই চকলেটের লাস্টের ওই ক্রিমি পার্টটা খাইতে পারি। এটা আমার কি? উপযোগ, আইসক্রিমের উপযোগ। তারপরে আমি যদি বলি আমার কাছে ল্যাপটপ, আমার কাছে কিবোর্ড আছে, কিবোর্ডের মাধ্যমে আমি টাইপ করতে পারি, এটা কিবোর্ডের উপযোগ। আমার কাছে মাউস আছে, এটা আমি ক্লিক করতে পারি, এটা মাউসের উপযোগ। সো ওয়ার্ল্ডে যা যা কিছু দেখো তার সব কিছুর উপযোগ আছে, তার মানে কোনো একটা কিছু পূরণের ক্ষমতা আছে। ওকে, এটাকে বলো আমরা উপযোগ। এই উপযোগ আমরা মেটাতে পারি বস্তুগত, যেগুলো আমরা দেখতে পাই, যেমন যা যা আমাদের আশেপাশে জিনিসপত্র আছে এগুলো দিয়ে, এগুলোকে আমরা দেখতে পাই, এবং অবস্তুগত যেগুলোকে আমরা দেখতে পাই না, এগুলো আমাদের অভাব পূরণ করে। তোমার সেলুনে চুল কেটে দেয়, দেখতে পাও? তোমার শেভ করে দেয়, দেখতে পাও? ওই সেবাটাকে দেখতে পাও? পাই না, বাট আমাদের একটা অভাব পূরণ হয়। এইটাই অর্থনীতিতে বলা হয় অভাব। এই সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে, এটার ইচ্ছাকে আমরা অভাব বলি। এটাকে কি বলবো? ইচ্ছাকে আমরা অভাব বলবো। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ডান। মৌলিক অর্থনীতি সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভাব। এই যার একটা এমসিকিউ, মৌলিক অর্থনীতি সমস্যার কেন্দ্রবিন্দুতে কে আছে? মৌলিক অর্থনীতি সমস্যার কেন্দ্রবিন্দুতে আছে আমাদের অভাব। কে আছে? অভাব আছে। ডান, বুঝে গেছো? পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এখন কথা হলো ভাইয়া আমাদের অভাব কয় ধরনের? বিভিন্ন মানুষের বিভিন্ন ক্যাটাগরির অভাব থাকে। আমাদের অভাব কয় ধরনের? এইখানে আমাদের চলে আসতেছে টিচারদের এক্সাম্পল। এখানে কাদের এক্সাম্পল চলে আসতেছে? টিচারদের এক্সাম্পল। মনে করো মৌলিক অভাব, এন্ড মৌলিক অভাবের মধ্যে আছে মনে করো আমাদের কে? আমাদের জাকি ভাই। কে ভাই? আমাদের আইসিটি জাকি ভাই। এখন জাকি ভাইয়ের আমাদের মৌলিক অভাব গুলো কি? খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। আমাদের মৌলিক অভাব গুলো কি? আমাদের খাদ্য, হ্যাঁ, বস্ত্র, তারপর হলো চিকিৎসা,
বাসস্থান, হ্যাঁ, খাদ্য বস্ত্র, শিক্ষা, খাদ্য ও শিক্ষা, শিক্ষা, বাসস্থান, তারপর আছে বিনোদন, তারপর আছে কি বিনোদন। তো আমাদের এই যে খুব সুন্দর জাকি ভাই, হ্যাঁ জাকি ভাইয়ের জীবনে সবকিছু আছে, খাদ্য আছে, বস্ত্র আছে, চিকিৎসা আছে, বাসস্থান আছে, কিন্তু জাকি ভাইয়ের বিনোদন নেই। জাকি ভাইকে কখনো আমি খুব রেয়ারলি হাসতে দেখি, সে এরকম হয়ে থাকে, সবসময় এরকম হয়ে থাকে। কাহিনী কি? আমি ভাইকে জিজ্ঞেস করি, ভাই বলে আমার না কিছু ভালো লাগে না। ভাই কি বলে? আমার না কিছু ভালো লাগে না। ভাই আজকে কি ইকোনমিক্স ফার্স্ট চ্যাপ্টার শেষ হবে? হ্যাঁ শেষ হবে। জাকির বলে আমার কিছু ভালো লাগে না। এই যে ভালো লাগে না, তার বিনোদনের অভাব, এটা হলো মৌলিক অভাব। এটা কি অভাব? এটা হলো আমার মৌলিক অভাব, মানে তার মৌলিক অভাব, মানে তার এই যে মৌলিক যে চাহিদাগুলো, এটার মধ্যে তার বিনোদনের অভাব। তাকে কি অভাব? বিনোদন। সে হাসেই না, সে কি করে না, কিছু হইলে কাইফ যাতো এখান থেকে, কাইফ ওদিকে এই কাজ করতো, কাইফ এটা করতো, কাইফ হাসে না কেন বলো? বুঝতে পারছো? ক্লিয়ার? অভাব কয় ধরনের। এরপরে আছে আরামদায়ক অভাব। আরামদায়ক অভাব, এইটার সবচেয়ে ভালো এক্সাম্পল কে জানো? এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হলো আমাদের সিয়াম ভাই। কে ভাই? সিয়াম ভাই। আরাম, এত আরাম পছন্দ করে, বুঝতে পারছো? এটা কে? আমাদের সিয়াম ভাই। সিয়াম ভাইরে তোমরা চিনবা না কিনা? আরামদায়ক অভাব। দেখো, যার জীবনযাপনে অনেক আরাম প্রয়োজন, কি প্রয়োজন? সিয়াম ভাই হলো গান গায়, এটা তো তোমরা জানো, ঠিক আছে? হাতে একটা মাইক দিয়ে দেই, গান গায়। জীবনের মান উন্নয়নের পর জিনিসপত্র, এবং তার সে অনেক আরাম পছন্দ করে, অনেক আরাম পছন্দ করে। এখন তার জীবনে যদি একদিন সে আরাম না পায়, সে বলে আমার জীবনে না কোনো আরাম নাই, কাইফ জীবনে না কোনো আরাম নাই। বুঝতে পারছিস? কোনো আরাম নাই। এই যে একটা অভাব, এটা কি? একটা অভাব। এই অভাবকে আমরা বলবো আরামদায়ক অভাব। আরেকজন আছে বিলাসবহুল। আরেকজন কে আছে? বিলাসবহুল। মনে রাখবা, যখনই বিলাসবহুলের কথা আসবে অর্থনীতিতে, তখনই চলে আসবে আমাদের দুর্জয় ভাই। কোন ভাই? আমাদের সহজ সরল দুর্জয় ভাই। কোন ভাই? আমাদের সহজ সরল ছোট্ট মোট্ট দুর্জয় ভাই। খুবই সুন্দর ইংরেজি পড়ায়। দুর্জয় ভাই গাড়ি ছাড়া চলাফেরা করে না। কি ছাড়া চলাফেরা করে না? গাড়ি ছাড়া কোনো চলাফেরা করে না দুর্জয় ভাই, বুঝছো? গাড়ি ছাড়া কোনো চলাফেরা নাই। ওকে, গাড়ি ছাড়া কোনো চলাফেরা নাই দুর্জয় ভাই। দুর্জয় ভাই অনেক আরামপ্রিয় একটা মানুষ, অনেক আরামপ্রিয় একটা মানুষ। হ্যাঁ, এসে বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে। কি করতে পছন্দ করে? বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে। এই যে আমাদের এক একজন মানুষের এক এক ধরনের অভাব, আর একটা আছে সীমিত সম্ভব। আর এই তিন ক্যাটাগরির মানুষই জানো, এও এও এও, জাকি ভাই, সিয়াম ভাই, সবাই একটা বল, আমার না সম্পদ সীমিত, আমার নাকি সম্পদ সীমিত। সবাই একই কথা বলে। এর গাড়ি থাকলেও সে বলবে আমার আরো একটা গাড়ি দরকার। এ যদি প্রতিদিন বাইকে আসে সিয়াম ভাই, সেও বলবে আমার সম্পদ নাই। আর একজন আমাদের তো জাকি ভাই, তার জীবনে তো সে তো হ্যাপি না। সে বলে আমি খুশি হই না। আমি এত করে বললাম ভাই চলেন একটা ট্যুর দিয়ে, না রে আমার না যেতে ইচ্ছা করতেছে না। তাহলে সে খুশি হবে কেমনে? বলো, খুশি হবে কেমনে? তো দেখছো অভাব আমাদের কেমন ক্যাটাগরির হয়ে থাকে। ক্লিয়ার? বুঝতে পারছো? এইবার আরো একটা বড় সমস্যা, এটাকে বলা হয় অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা, এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। কি? দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা খুবই সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল একটা জিনিস। তুমি চাইলেও সবকিছু বাড়াইতে পারবে না। তুমি চাইলেও কি সবকিছু বাড়াই, তুমি চাইলে কি তোমার শরীর 1 কেজি শরীরকে 50 কেজি করতে পারবা? তুমি চাইলে কি তোমার বাড়িকে 5 হাত বাড়াইতে পারবা? তুমি চাইলেই কি তোমার দেশের মানচিত্র থেকে ইন্ডিয়ার মানচিত্রের সাথে যুক্ত করে ফেলতে পারবা? পারবা না। এই যে তুমি যেটা জানো তুমি পারবা না, এইটাকে হলো আমার দুষ্প্রাপ্যতা। এটাই কি মানে? আমি জানি যে আমার অভাবের তুলনায় সম্পদ অপর্যাপ্ত। তোমার অভাব আছে অনেক কিছুর, কিন্তু তোমার পকেটে টাকা নেই। তুমি চাও 1 ভরি স্বর্ণ কিনতে, কিন্তু স্বর্ণের দাম 2,13,000 টাকা। তার মানে এটা একটা দুষ্প্রাপ্যতা না? এটা কি? এটা একটা দুষ্প্রাপ্যতা। বুঝতে পারছো দুষ্প্রাপ্যতা কি? তুমি জানো গোল্ড, ঠিক আছে, তোমার কাছে তোমার অনেক ইচ্ছা গোল্ড কেনার। তোমার গোল্ড দেখলেই তোমার ফেসে লম্বা একটা স্মাইল চলে আসে, কিন্তু তোমার পকেটে টাকা আছে 10 টাকা। কয় টাকা আছে?
10 টাকা। এখন 10 টাকার কথা ভাবলেই তোমার চোখ খেয়া যায় এরকম। পকেটে 10 টাকা নিয়ে তুমি 1 ভরি গোল্ড কিনতে গেছো, তাহলে তোমার এটা কি দুষ্প্রাপ্যতার একটা উদাহরণ না? মেইনলি অভাবের তুলনায়, খেয়াল করো, অভাবের তুলনায় সম্পদ। তোমার অভাব হলো গোল্ড, তুমি চাও গোল্ড, কিন্তু তোমার সম্পদ আছে 10 টাকা, এটাই দুষ্প্রাপ্যতা, এইটাই দুষ্প্রাপ্যতা। অভাবের তুলনায় সম্পদের অপর্যাপ্ততাকে আমরা বলবো দুষ্প্রাপ্যতা। ওকে, সিম্পল হিসাব। অভাবের তুলনায় আমার অভাব অনেক বেশি, আমার অভাব গোল্ড কিনার, ঠিক আছে, আমার অভাব গোল্ড কিনার, কিন্তু আমার সম্পদ আছে 10 টাকা, আমার পকেটে আছে 1000 টাকা, এটাকে আমরা বলবো অভাব। ওকে, ডান। এখন কথা হইলো কি, এটা মৌলিক অর্থনৈতিক সমস্যা, মনে রাখবা। মৌলিক অর্থনৈতিক সমস্যা হইলো আমার দুষ্প্রাপ্যতা। মৌলিক অর্থনৈতিক সমস্যা কি? দুষ্প্রাপ্যতা। পৃথিবীর সবার সম্পদ সীমিত, সম্পদ সীমিত হওয়ার কারণে আমার উৎপাদনও কমাইতে হয়, ঠিক আছে। আজকে ক্লাসে কুইজ দিবেন না, আজকে ক্লাসে কুইজ দিবেন, আজকে তোমাদেরকে মজার মজার ওয়েতে পড়াবো জাস্ট। আর লাস্টলি কি দেখো, তোমার কাছে যদি পকেটের টাকা কম থাকে, খেয়াল করো, তোমার পকেটের টাকা কম, তোমার পকেটে কি টাকা কম, তোমার পকেটের টাকা কম হইলে তুমি যেটা উৎপাদন করবা ওইটাও কম হবে না? ওইটাও কম হবে। ডান, হ্যাঁ, রেকর্ডেড ক্লাস থাকবে। এন্ড অলসো তুমি যে দ্রব্য বা সেবা উৎপাদন, যেটা তোমার কাছে টাকা কম, তাহলে তুমি কম বানাবা, তাহলে প্রোডাক্টও কমই উৎপাদন হবে। সিম্পল হিসাব, সিম্পল হিসাব না? একদম সিম্পল হিসাব। ওকে, দেখছো ইকোনমিক্স কত মজার? আরো মজার মজার বই আছে, আরো মজার এক্সাম্পল আছে। দুষ্প্রাপ্যতাকে খুবই সুন্দর একটা চিত্রের মাধ্যমে বুঝাইছি, এইটা আমরা আমাদের অনলাইন ব্যাচে খুব সুন্দর করে পড়তে পারবো, ঠিক আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলো তো, অর্থনীতির মৌলিক সমস্যার প্রধান কারণ কি? কে বলতে পারবা দেখি তো? এতক্ষণ ধরে যে পড়াচ্ছি, তোমরা কিন্তু আজকে ক্লাসের যেই মোমেন্ট তোমার ভালো লাগে সেটার স্ক্রিনশট নিয়ে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে দিয়ে দিতে পারবা, যে ডেমো ক্লাসে ওইভাবে করে পড়ানো যায়, ইকোনমিক সাবজেক্ট এইভাবে করে পড়ানো যায়। ওকে, রেকর্ড ক্লাস তুমি তখনই পাবা যখন তুমি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হবা। রেকর্ড ক্লাস তুমি তখনই পাবা যখন তুমি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হবা। ভেরি সিম্পল। ওকে, ডান। ওকে, আমাকে বলতে পারবা কেউ এটার অ্যান্সার? অর্থনৈতিক সমস্যার মৌলিক প্রধান কারণ কি? কে বলতে পারবা দেখি? তোমাদেরকে বলে রাখি, ভাই ও বোনেরা বিশ্বাস করেন, 10 মিনিট স্কুলের অনলাইন ইকোনমিক্স অনলাইন ব্যাচ ইজ দ্য বেস্ট কোর্স এভার। ওকে, তোমরা নিজেরাই এটা বলবা আজকের ক্লাসের পরে, খেয়াল করো, খুবই মজার হবে ক্লাস। অভাব দুষ্প্রাপ্যতা, এটার অ্যান্সার হবে কি? সীমিত সম্পদ, সীমিত সম্পদ বা দুষ্প্রাপ্যতা, বা কি? দুষ্প্রাপ্যতা। যেটাই হোক লিখে ফেলো, অসীম অভাব বা দুষ্প্রাপ্যতা। ডান। এরপরে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। কি বলে? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে বলে দুষ্প্রাপ্যতা। অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা কি এটা তোমরা জানো, অভাব কি? ওকে ফাইন। এইবার আমরা আসতেছি কি উৎপাদন করব, কিভাবে করব, কার জন্য করব। ভাইয়া এই জায়গা থেকে এইচএসসি 10 মার্কের একটা কোশ্চেন আসবে, এই জায়গা থেকে, এই তিনটা জায়গা থেকে এইচএসসির 10 মার্কের একটা কোশ্চেন আসবে, 10 মার্ক। কি উৎপাদন করব, কিভাবে করব, কার জন্য করব। খুবই মজার, এটা খুবই মজার। দেখো, কি উৎপাদন করব, কিভাবে করব, কার জন্য করব। অর্থনীতিতে তিনটা সবচেয়ে বড় সমস্যা। অর্থনীতিতে সমস্যা সমাধান করতে হলে তিনটা কোশ্চেন করতে হবে। কয়টা কোশ্চেন? আমি কি উৎপাদন করব। একটা দেশ ভালোভাবে চলতে হলে তাকে ফার্স্টে চিন্তা করতে হবে আমি এই দেশের জন্য কি উৎপাদন করব। সেকেন্ড, আমি কিভাবে উৎপাদন করব। থার্ড, আমি কার জন্য উৎপাদন করব। বলো তো, কি উৎপাদন করব, কিভাবে করব, কার জন্য করব। ভেরি সিম্পল। হ্যাঁ, কেন উৎপাদন করব, কেনটাই কিভাবে কি উৎপাদন করবে এটার ভিতরে চলে আসছে, ঠিক আছে। এবার আমরা চলো দেখি কি উৎপাদন করব, কিভাবে করব, কার জন্য করব। প্রথম কনসার্ন হলো কি উৎপাদন করব। প্রথম কনসার্ন কি উৎপাদন করব। সো আমাদের প্রথম কোশ্চেন আমরা কি উৎপাদন করব, কি উৎপাদন করব। মনে রাখবা এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের করতে হবে উৎপাদন সম্ভাবনা রেখা। কি করতে হবে? উৎপাদন সম্ভাবনা রেখা। সম্ভাবনা রেখা। খেয়াল করো, আমি বলে দিচ্ছি,
উৎপাদন সম্ভাবনার রেখাটা কি? খেয়াল করো উৎপাদন সম্ভাবনার রেখাটা কি? যে রেখাতে দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা প্রকাশ করা হয় তাকে ডট 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 বলে। তার মানে যে দ্রব্যের যে রেখার ভিতরে আমি দুইটা দ্রব্য উৎপাদনের সম্ভাবনা পাবো তাকে আমরা কি বলবো? উৎপাদন সম্ভাবনার রেখা বলবো। ভেরি সিম্পল, বোঝাই দিচ্ছি, ভেরি সিম্পল বোঝাই দিচ্ছি। ওকে, এত কিছু দেখা লাগবে না, চলো আমরা দেখি উৎপাদন সম্ভাবনার রেখা। আমি এখন যা বোঝাবো এটা থেকে এইচএসসি তে প্রশ্ন আসবে, আমি আবার বলতেছি, এখন যা আমি চিত্র আঁকবো এইটা থেকে এইচএসসি তে প্রশ্ন আসবেই আসবেই আসবেই। সো কেউ যদি ভালো করে বুঝে ফেলো তার এইচএসসি 10 মার্কের সৃজনশীল কনফার্ম। খেয়াল করো এইচএসসি এর কোশ্চেনের ভিতরে যা দেখবা এরকম একটা বক্স দেয়া আছে। কি দেয়া আছে? এরকম একটা বক্স যা দেখবা এইখানে একটা দেয়া আছে বিন্দু। হ্যাঁ, এটা কোশ্চেন দেয়া থাকবে, এই কোশ্চেনটা দেয়া থাকবে পরীক্ষার হলেই। এক্সাম হলে গিয়ে তুমি দেখবা এইখানে এই ঘরটাকে বলা হয় বিন্দু। কি বলা হয়? বিন্দু। ওকে, এটা আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু। ওকে, এন্ড এইখানে আমাদের আছে কি পার্ট। আমরা একটা জমিতে পার্ট উৎপাদন করব। কি উৎপাদন করব? পার্ট। এন্ড শুধু পার্ট না, ওই জমির আরেকটা পোর্শনে আমরা ধান উৎপাদন করব। আমরা একটু আগে পড়ছি আমি কি উৎপাদন করব। উত্তর হচ্ছে কি উৎপাদন করব। হ্যাঁ, কি উৎপাদন করব? খেলো, দেখো, খেয়াল করো, আমার জমি তো এতটুকু, এই জায়গাতে আমি কখন কতটুকু উৎপাদন করব? দেখো, আমি যদি এইটা 5 একক উৎপাদন করি, 5 একক না, 5 এককও না, আমি যদি আমার জমিতে পাট 0 একক উৎপাদন করি, একটু বাড়াই, আর একটু বাড়াই, আর একটু বাড়াই, আর একটু বাড়াই, আমি মনে করো আগে পাট উৎপাদন করতাম না, তারপর একটু 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 করে আমি আমার জমিতে পাট উৎপাদন করছি। কি উৎপাদন করছি? পাট উৎপাদন করছি। ক্লাসের পর স্লাইড পেয়ে যাবা, প্যারা নিও না, ক্লাসের পর স্লাইড পেয়ে যাবা। খেয়াল করো, আমি উৎপাদন করছি। এখন এই সেম জিনিসটাকে আমি যদি উল্টায় দিই, আমার একটা জমিতে আমি এতটুকু উৎপাদন করতে পারবো। শুধু এতটুকুই না, আমি চাইলে জমির সাথে আরো কিছু উৎপাদন করতে পারবো। আমি যদি ধান, এটা যদি পাট আমি একদমই না উৎপাদন করি তাহলে আমি ধান সম্পূর্ণ উৎপাদন করতে পারবো। এটা যদি একটু উৎপাদন করি তাহলে এটা একটু কমবে, এটা আর একটু, এটা একদমই কমবে, আর এটা একদম জিরো হয়ে যাবে। খেয়াল করো কাহিনী কি, এটা আমার পরীক্ষায় কোশ্চেন দেয়া থাকবে, এটা আমার পরীক্ষায় কোশ্চেন দেয়া থাকবে। আমার কোশ্চেনে জিজ্ঞাসা করছে উৎপাদন সম্ভাবনার রেখা আঁকো, উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। এইবার চলো তো, আমার এতটুকু জিনিস পরীক্ষায় কোশ্চেনে দেয়া আছে, আমার এই জিনিসটাকে জাস্ট চিত্রে আঁকতে হবে, এই জিনিসটাকে জাস্ট চিত্রে আঁকতে হবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। অনলাইন ব্যাচে যুক্ত হয়ে গেলে এই ক্লাসের স্লাইডও পেয়ে যাবা। আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে গেলে ক্লাসের স্লাইডও পেয়ে যাবা। খেয়াল করো, এই সেম জিনিসটা আমি চিত্রে আঁকতেছি। এবার খেয়াল করো তো বাবারা, সবাই খেয়াল করো, এই যে এই জায়গাটাতে এটাকে আমি দিব ধান, অথবা তুমি পাটও দিতে পারো। এখানে আমি দিব ধান, যে যার যেখানে যেটা দিতে ইচ্ছে এটাতে দিব আমি পাট। একটা হবে ধান আর একটা হবে কি আমার পাট। সুন্দর হিসাব। এরপরে আমি 5, 10, 15, 20, 25 দিয়ে রাখলাম। 5, 10, 15, 20, 25। সেম 5, 10, 15, 20, 25। 5, 10, 15, 20, 25। আমার উত্তর যেটা পেতে হবে সেটা হলো কি উৎপাদন সম্ভাবনা রেখা। আমি আমার জমিতে কতটুকু কোন সম্পদ উৎপাদন করব। আমি পাইছি যদি পাট 0 একক হয় তাহলে ধান কত একক? 20 একক। এই যে দেখছো, খেয়াল করো, আমি কিচ্ছুই করবো না, আমি জাস্ট এইখানের মোতাবেক বসাবো। যদি আমার পাট, এই যে পাট এটা আমার 0, তাহলে ধান কত হবে? ধান হবে 20। এই যে 20 একটা গোল্লা দিয়ে দিব, এটাকে বলবো এ বিন্দু। এরপরে পাট হয় যদি 5, এটা যদি 5 একক হয় এটা হবে 15। এই যে দেখো 5 হলে 15, পাইছো? 5 হলে 15, ডান। 5 হলে 15। এরপরে 10 হলে 10, এই যে দেখছো 10 হলে 10,
মিলাচ্ছি। এরপরে বলছে কি 15 হইলে 5, এই যে 15 হইছে 5। এরপর এটা কি, যদি এটা 20 একক, এটা যদি 20 একক হয় এটা হবে 10, এই যে এইখানে গেছে। এটা এ, এটা এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু। পাইছো? দেখো আমি জাস্ট কি করব, এই যে এইটাকে এমনে করে আমি জাস্ট এই যে এভাবে করে মিলাই দিব, দ্যাটস ইট। এটাকে আমরা বলবো উৎপাদন সময়। আমি এখানে ফিগারটা একটু অন্যরকম ভাবে নিছি, বাট এক্সাম হলে তোমার চিত্রটা এইরকম হবে। ওকে, এই যে এরকম হবে তোমার চিত্রটা, বুঝতে পারছো? এন্ড এই যে আমার এখানে চিত্রটা, মানে এটা তো আমি নিজের মতো করে নিছি, এই জন্য পরীক্ষার হলে তো আর নিজের মতো করে থাকবে না, পরীক্ষার হলে তো একটা ফিগার আউট দেয়া থাকবে। এই জন্য যেহেতু এটা আমি অ্যাজিউম করে নিছি, এই জন্য এটা এরকম হচ্ছে। এই যে এইটা, এটাকে আমি বলবো উৎপাদন সম্ভাবনা রেখা। কি রেখা? উৎপাদন সম্ভাবনা রেখা। কি রেখা? মেইন কথা হইলো এইখানের মাধ্যমে আমি দেখতে পাইছি আমি কোন দ্রব্য কতটুকু উৎপাদন করতে পারবো, আমি আমার জমিতে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করতে পারবো। এক্সামে যদি তোমাকে এটা আঁকার জন্য গ্রাফ পেপার দিয়ে দিবে, এক্সামে এটা আঁকার জন্য তোমাকে গ্রাফ পেপার দিয়ে দিবে। পেইড ব্যাচে কি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার একসাথে পড়ানো হবে? হ্যাঁ, পেইড ব্যাচে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ানো হবে, একসাথে। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? এইটার মাধ্যমে আমরা বুঝতেছি উৎপাদন। হ্যাঁ, আমাদের দেখো এইটা আমার পরীক্ষার কোশ্চেনের ভিতরে দেয়া থাকবে, আমার এই মানগুলাকে জাস্ট এই বক্সের ভিতরে, এই চিত্রের ভিতরে আনতে হবে, কোনটার সাথে কতটুকু। দুইটা দ্রব্য উৎপাদনের সম্ভাবনা আমি চিত্রের মাধ্যমে আনছি, এটাকে আমরা বলবো উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? উৎপাদন সম্ভাবনা রেখা। আমি যদি তোমাদেরকে আরেকবার এইখান থেকে বোঝাই, খেয়াল করো, খেয়াল করো। আমাদের এইখানে দেয়া আছে, আমাদের এখানে কি দেয়া আছে দেখো, আমার দেয়া আছে কি সম্পদ। হ্যাঁ, সম্পদ দেয়া আছে। আমি যদি খাদ্য 15 একক উৎপাদন করি, তাহলে মনে করো আমি যন্ত্র ব্যবহার করতে হবে 100 একক। ওকে, আবার আমি যদি 100 একক যন্ত্র ব্যবহার করি, আমার খাদ্য 100 একক খাদ্য নেই, তাহলে যন্ত্র ব্যবহার করতে হবে এত একক। মেইন কথা আমি কোনটাকে ফোকাসে আনবো, কোনটা আমি কতটুকু উৎপাদন করব, কোনটা আমি কতটুকু উৎপাদন করব, এইটাই চিত্রের মাধ্যমে দেখাবো। একটা বেশি হলে আরেকটা কম, আর একটা কম হলে আরেকটা বেশি, একটা বেশি একটা কম, একটা কম হলে একটা বেশি। বুঝছো? ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? মান কিভাবে নিব? মান এক্সামে দেয়া থাকবে বাবা, মান এক্সামে দেয়া থাকবে। আমি তোমাদেরকে যদি একটা, আমি ক্লাসের পর তোমাদেরকে দেখাবো, এই যে এইটাই এইচএসসির একটা কোশ্চেন, এইটাই এইচএসসির একটা কোশ্চেন বাবা। এটা তোমাদের এক্সামের সৃজনশীল প্রশ্নের ভিতরে এই মানটা দেয়া থাকবে, এই মানটা দেয়া থাকবে, মান কোনোভাবে নিতে হবে না, মান দেয়া থাকবে। বুঝছো বাবা? মান দেয়া থাকবে, কোনো সমস্যা নেই, ইজি জিনিস, মান দেয়া থাকবে, তুমি জাস্ট চিত্রের মাধ্যমে আঁকবা, জাস্ট চিত্রটা জাস্ট আঁকবা। ওকে, বুঝতে পারছো? ডান, সিম্পল হিসাব। এরপরে আমাদের যে কোশ্চেনটা ছিল, আমি কিভাবে উৎপাদন করবো, আমি কিভাবে উৎপাদন করবো। মনে রাখবা প্রতিটা কোম্পানি দুই ভাবে প্রোডাক্ট উৎপাদন করতে পারবে। এক, মনে করো তুমি একটা কোম্পানি প্রতিষ্ঠা করছো, এই কোম্পানি, আমাদের এখন কোশ্চেন কি, আমি কিভাবে উৎপাদন করব, আমি কিভাবে উৎপাদন করব। খেয়াল করো, তুমি কিভাবে উৎপাদন করবা, কোশ্চেন হলো তুমি কিভাবে উৎপাদন করবা। এন্ড এটার সলিউশন আমাকে দিবে কি, এটার সলিউশন আমাকে দিবে আমাদের বিজনেস কি শ্রম নির্ভর নাকি মূলধন নির্ভর, নাকি মূলধন নির্ভর। দেখো আমি উদাহরণ দেই, মনে করো তোমাদের জাকি ভাই অনেক বেশি পরিশ্রম করে, ঠিক আছে, সে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু তোমাদের দুর্জয় ভাই, ঠিক আছে, তোমাদের দুর্জয় ভাই কি পরিশ্রম করতে পছন্দ করে না, সে টাকা দিয়ে কাজ করে ফেলে। বুঝছো? বুঝতে পারছো? আমি তোমাদেরকে বোঝাই কিভাবে উৎপাদন। ভাইয়া ব্যাখ্যা লেখা লাগবে না, ব্যাখ্যা অনেক বড়, সো এটা আমরা আমাদের অনলাইন ক্লাসে বোঝাবো। ব্যাখ্যা অনেক বড়, ঠিক আছে, ব্যাখ্যা অনেক বড়, সো ব্যাখ্যা এখন দেওয়ার মতো আমাদের টাইম নাই, তোমাদেরকে আমরা অনলাইন ব্যাচের ভিতরে ব্যাখ্যাটা লেখাই দিব। ঠিক আছে ভাইয়া? রেখা কি বাঁকা হবে? হ্যাঁ, রেখা বাঁকা হবে, রেখা সবসময় বাঁকা হবে।
যেটা বলতেছিলাম তোমাদের, আমরা কিভাবে উৎপাদন করব? আমরা কি টাকা দিয়ে উৎপাদন করব বেশি? আমরা কি বেশি টাকা ব্যবহার করব, না আমরা বেশি শ্রম ব্যবহার করব? তোমাদের জাকি ভাই মনে করো শ্রম অনেক বেশি দিতে পছন্দ করে, অনেক বেশি এফোর্ট দেয়, কিন্তু দুর্জয় ভাই এত এফোর্ট দেয় না, সে টাকা দিয়ে কাজ করে ফেলে। সে কি করে? টাকা দিয়ে কাজ করে ফেলে। এখন আমাদের জানতে হবে আমরা কোন জিনিসটাতে বেশি ফোকাস দিব। আমরা কি শ্রম বেশি দিব, মানে আমরা বেশি পরিশ্রম করব, না আমরা বেশি টাকা দিব? আমরা কি করব? বেশি শ্রম দিব না বেশি টাকা দিব? এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, আরেকটা জিনিস বলে রাখি, দেখো আমাদের যে কোনো ব্যবসায়, ঠিক আছে, আমাদের যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের শ্রম এবং টাকা দুইটা একসাথে দিতে হয়। এমন কোন ব্যবসা তুমি পৃথিবীতে দেখাইতে পারবা যেটাতে মানুষ এফোর্ট দেয় নাই, খালি টাকা দিয়ে বিজনেস বড় হইছে? এরকম ওয়ার্ল্ডে কোনোদিন নাই। যেহেতু ওয়ার্ল্ডে কোনোদিন নাই, তাই এটার জন্য আমাদের প্রয়োজন সম উৎপাদন রেখা। কি উৎপাদন রেখা? সম উৎপাদন রেখা। খেয়াল করো, সম উৎপাদন রেখা, যে রেখার মাধ্যমে দুটি উপাদান একসাথে উৎপাদন করা যায়। আমাদের মনে করো তোমাদের জাকি ভাই, হ্যাঁ তোমাদের জাকি ভাই আর দুর্জয় ভাই মিলে একটা ব্যবসায় করতেছে। জাকি ভাই এবং দুর্জয় ভাই মিলে কি করতেছে? একটা ব্যবসায় করতেছে। সো তোমাদের দুর্জয় ভাই তো মূলধন দিছে, তোমাদের দুর্জয় ভাই কি দিছে? মূলধন দিছে। আর জাকি ভাই কি দিছে? জাকি ভাই দিছে শ্রম। খেয়াল করো, খুবই মজার এটা। জাকি ভাই বলল, দুর্জয় ভাই বললো কি, জাকি দেখ আমি তোকে 100 টাকা দিব। জাকি ভাই বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শ্রম কম দিব। টাকা বেশি দিছে, তাহলে এখন শ্রম কম দিলেও চলবে। এবার পরের ক্ষেত্রে, পরের দিন আরেকটা কাজের ক্ষেত্রে দুর্জয় ভাই বলতেছে যে জাকি আজকে আমার কাছে টাকা নেই, আজকে আমি টাকা কম দিব, তোকে পরিশ্রম বেশি করতে হবে। তখন জাকি ভাই পরিশ্রম বেশি করলো। তার মানে একদিন টাকা বেশি দিব, একদিন পরিশ্রম কম হবে, একদিন পরিশ্রম বেশি হবে, টাকা কম হবে। এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্স করেই কিন্তু বিজনেস আস্তে 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 উপরের দিকে উঠে। এই যে উপরের দিকে ওঠে, এজন্যই বলা হয় যে এই দুইটাকে একটার একটার সাথে কি করতে হয়? দুইটাকে ব্যালেন্স করে 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 উপরে উঠতে হয়। জাকি ভাইকে ছাড়া, শ্রম ছাড়া ব্যবসা হবে না, দুর্জয় ভাইয়ের টাকা ছাড়াও ব্যবসা হবে না। দুইটা সমান তালে উঠতে 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 ব্যবসা বড় হবে। বুঝতে পারছো? এই জন্য এই রেখাটা উল্টা দিকে গেছে, এই জন্য এই রেখাটা উল্টা দিকে গেছে, যেটা আস্তে 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 বড় হইতে থাকবে। আস্তে আস্তে কি হইতে থাকবে? বড় 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 উপরের দিকে যেতে থাকবে। ওকে, এটাকে আমরা বলবো সম উৎপাদন রেখা, মানে একসাথে সাথে সাথে উৎপাদন হবে। দুর্জয় ভাইকে ছাড়া জাকি ভাই চলতে পারবে না, জাকি ভাইকে ছাড়া দুর্জয় ভাই চলতে পারবে না, কারণ একজন শ্রম দেয়, একজন টাকা দেয়। ক্লিয়ার এটা তোমাদের কাছে? এটা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইছে? বলো তো আমাকে, এতটুকু ক্লিয়ার হইছে? জি ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি সবটুকু। ওকে, ভেরি সিম্পল। হ্যাঁ, ভেরি সিম্পল। ক্লিয়ার? ডান। আমরা কি উৎপাদন করব পেয়ে গেছি, কিভাবে উৎপাদন করব পেয়ে গেছি। হ্যাঁ, টাকা কম শ্রম বেশি, শ্রম বেশি টাকা কম। ঠিক আছে, এইবার আমরা দেখবো আমরা কার জন্য উৎপাদন করব। সেম কথা, কার জন্য উৎপাদন করব এইটাও আমরা কি ভাইয়া আপনি বললেন এক্সামে গ্রাফ দিবে, আবার জাফর ভাই বলছে এক্সামে গ্রাফ দিবে না। যদি গ্রাফ না দেয় খাতায় করবা, গ্রাফ দিলে গ্রাফে করবা, যেটা দিবে সেটাতেই করবা। তার মানে ভাইয়া শ্রম এবং টাকার মধ্যে সামঞ্জস্য ভাবে দিতে হবে। ইয়েস, সামঞ্জস্য ভাব দিতে হবে। লামিয়া বলতেছে কিছুই বুঝি নাই। লামিয়া রেকর্ডেড ক্লাসটা দেখো, তুমি মনে হয় কোনো এক জায়গায় স্কিপ করে গেছো, এজন্য বুঝতেছো না। দেখো আমি বলতেছি ইকোনমিক্স যদি কেউ এক জায়গায় একটু 5 মিনিট অমনোযোগী হও তাহলে কিন্তু বুঝবা না। 5 মিনিট অমনোযোগী হলে তুমি আর বুঝবা না। একদম ফোকাস থাকতে হবে, ফোকাস থাকতে হবে ইকোনমিক্স ক্লাসে। এখন কার জন্য উৎপাদন করবো? আমরা একটু আগে উৎপাদন সম্ভাবনা রেখা দেখছি না? ওইখানে আমরা দেখছি না যে কার জন্য আমরা কিভাবে উৎপাদন করব, কি উৎপাদন করব দেখছি। এবার আমরা দেখবো কার জন্য উৎপাদন করব। আমরা উৎপাদন করি প্রোডাক্ট হয় ধনী মানুষের জন্য, না হয় গরিব মানুষের জন্য। মনে রাখবা, মনে রাখবা, এটা আমাদের আপাতত না বুঝলেও চলবে। আমি যদি জাস্ট একটা জিনিসের মাধ্যমে তোমাদেরকে বোঝাই দিই। মনে করো লাল শাক, মনে করো কি লাল, আরে কি হলো, আমি উদাহরণ দিচ্ছি, দেখো উদাহরণ হলো লাল শাক। খেয়াল করো, উদাহরণ হলো কি লাল শাক। কার জন্য উৎপাদন করবো? তার মানে আমাদের কি করতে হবে? মানুষের জন্য উৎপাদন করতে হবে। মানুষ দুই ধরনের হইতে পারে। আমরা ইকোনমিক্সে মানুষ দুই ধরনের ধরি, এক হলো ধনী মানুষ, আর এক হলো দরিদ্র মানুষ। মধ্যবিত্তকে আমরা ইকোনমিক্সে ধরি না, মধ্যবিত্তকেও গরিব হিসেবে ধরা হয়। তো খেয়াল করো, আমি যদি লাল শাকের উদাহরণ দিই,
ধনী মানুষ আর গরিব মানুষ। যদি তোমার ধনী মানুষ যে প্রোডাক্টটা, ধনী মানুষ যদি কোনো প্রোডাক্ট 100টা কিনে, গরিব মানুষ ওই প্রোডাক্ট 50টা কিনবে, কারণ গরিব মানুষের কাছে টাকা নাই। বুঝতে পারছো? ধনী মানুষ সুপার শপে গিয়ে লাল শাক কিনলো, গরিব মানুষ কি সুপার শপে গিয়ে লাল শাক কিনবে? কিনলেও কম পরিমাণ কিনতে পারে। বুঝতে পারছো? ডান। অথবা মনে করো আজকে ডিসকন, ডিসকন যদি ধনী, তোমার ডিসকন আইসক্রিমটা বা কোন আইসক্রিম যদি ধনী মানুষ 100টা খায়, গরিব মানুষ বছরে 50টা খাবে, কম খাইতে পারবে, কারণ তার কাছে টাকা বেশি নেই। এইবার যেই প্রোডাক্ট, আবার মনে করো ললি আইসক্রিম, আবার কি, আবার মনে করি ডিসকন আর ললি, খেয়াল করো তোমাদেরকে এটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই। একটা হলো ডিসকন ভার্সেস ললি। খেয়াল করো, যদি ধনী মানুষ বছরে 100টা ডিসকন খায়, গরিব মানুষ বছরে 50টা খাবে, কারণ গরিব মানুষের টাকা কম। আবার গরিব মানুষ যদি বছরে 50, আবার ধনী মানুষ যদি বছরে 50টা ললি খায়, হ্যাঁ, কারণ তার ভালো লাগছে সে খাইছে, ধনী মানুষ খাবে 100টা, কারণ ধনী মানুষ, গরিব মানুষের কি মানে বাচ্চারা প্রতিদিন নরমালি যদি খাইতে চায় তাহলে একটা করে ললি দিতে পারে। কিন্তু ধনী মানুষ কি করে, ধনী মানুষ মানে নরমাল প্রোডাক্ট কম ইউজ করে, দামি প্রোডাক্ট ইউজ করে। বুঝছো? দামি প্রোডাক্ট ইউজ করে। ওকে, বুঝতে পারছো? এইটাই হলো, একটা হলো ধনী মানুষের জন্য উৎপাদন করবো নাকি গরিব মানুষের জন্য। আমাকে এমন প্রোডাক্ট উৎপাদন করতে হবে যাতে ধনী এবং গরিব দুজনই সমানভাবে কিনতে পারে। এই জন্য ললি আইসক্রিমটা কিন্তু বেটার, ললি আইসক্রিমটা বেটার, এটা ধনীরাও খায় গরিবরাও খায়। বুঝতে পারছো? ক্লিয়ার? এইটাও আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দিব। এটাও কি দিব? উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দিব। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে উৎপাদন সম্ভাবনা রেখা? বলতো কি উৎপাদন করব, কিভাবে করব, কার জন্য করব? কার জন্য ক্ষেত্রে তুমি কি ধনী মানুষ নাকি তুমি গরিব মানুষ? দুইটার একটা। গরিব দেখে অনলাইন ব্যাচে ভর্তি হতে পারছি না, এই যে সিমু মাইট দিব, মাইট, বুঝছো, মাইট দিব, প্রোমো কোড আছে, প্রোমো কোড আছে, প্রোমো কোড আছে, প্রোমো কোড দিয়ে ভর্তি হও, এখনই ভর্তি হও। হ্যাঁ, ললি আইসক্রিম খায় গরিব, ডিসকন আইসক্রিম খায় ধনীরা, সিম্পল হিসাব। ওকে, এইচএসসির একটা প্রশ্ন দেখছো, একটু আগে পড়াইলাম না, এইচএসসির একটা প্রশ্ন এটা, 0, 10, 20, 24, 24, 20, 10, 0। এটার মাধ্যমে আমরা যদি চিত্র আঁকি, চিত্রটা হবে কেমন জানো? এই 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 যে এরকম হয়ে যাবে আমাদের চিত্রটা। এইটা আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এটা এইচএসসির একটা কোশ্চেন। এটা কিসের কোশ্চেন? এটা একটা এইচএসসির কোশ্চেন। বুঝতে পারছো? ক্লিয়ার? প্রোমো কোড কই পাবো? প্রোমো কোড পাবা তোমরা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে। প্রোমো কোড যদি পেতে চাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি প্রোমো কোড, ঠিক আছে, যদি প্রোমো কোড পেতে চাও, আজকের ক্লাসের মোমেন্টটা রিভিউ দিবা। কোথায় রিভিউ দিবা? আজকের ক্লাসে যেই মোমেন্ট তোমার ভালো লাগছে, এইটা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই স্টার স্টুডেন্টস গ্রুপের ভিতরে রিভিউ দিবা। প্রতিটা রিভিউয়ের নিচে, প্রতিটা রিভিউয়ের নিচে আমি প্রোমো কোড দিয়ে দিব, প্রতিটা রিভিউয়ের নিচে আমি প্রোমো কোড দিয়ে দিব। হ্যাঁ, মৃদুল বলতেছে, আবার বলেন স্যার। আবার বলতেছি, মৃদুল দেখো, মৃদুল বাবা দেখো, মনে করো, মনে করো আমি এক হাতে ডিসকন আইসক্রিম ধরে আসছি আর এক হাতে ললি আইসক্রিম ধরে আসছি। একটার দাম 100 টাকা, একটার দাম 100 টাকা আর একটার দাম 20 টাকা, দুইটা আইসক্রিম। এই ডিসকন আইসক্রিমের যেহেতু প্রাইস বেশি, এই আইসক্রিমটা ধনীরা বেশি খায়। যে আইসক্রিম ধনীরা বেশি খায়, ঠিক আছে, ঠিক আছে, সরি আমি প্রোমো বানান ভুল করছি পড়াইতে পড়াইতে, সরি। ওকে, যেটা বলতেছিলাম, যে আইসক্রিম ধনীরা বেশি খায় ওইটা ডেফিনেটলি গরিবরা কম খাবে, আবার যে আইসক্রিম গরিবরা বেশি খায় ওটা ধনীরা কম খাবে। এইটাই হলো কার জন্য উৎপাদন করব, এইটাই কি কার জন্য উৎপাদন করব। বুঝতে পারছো মৃদুল? এবার বুঝতে পারছো মৃদুল? প্রোমো কোড কি ভাইয়া? যে কোডের মাধ্যমে তুমি কোর্সের ডিসকাউন্ট পাবা, কোর্সের ডিসকাউন্ট পাবা তুমি। মৃদুল বুঝতে পারছো ভাইয়া? মৃদুল শুনতে পাচ্ছ? মৃদুল বলো এবার বুঝতে পারছো? মৃদুল জি বললে পরবর্তী টপিকে মুভ অন করব। মৃদুল
মৃদুল রিভিউ দিব কিভাবে? ক্লাসের যে মোমেন্ট ভালো লাগে। ভাইয়া প্রোমো কোডটা বুঝলাম না। তুমি যদি আমাদের অনলাইন ব্যাচের কোর্সে জয়েন করতে চাও তাহলে তুমি একটা প্রোমো কোড পাবা, যেটার মাধ্যমে তুমি কোর্সের ডিসকাউন্ট পাবা। ওই ডিসকাউন্টটা পেতে হলে তুমি এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে আজকের যে মোমেন্টটা ভালো লাগছে ওটা স্ক্রিনশট নিয়ে পোস্ট করে দিবা। ওইখানে পোস্ট করবা, আমি অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে, বুঝতে পারছো? ভাইয়া আবার বুঝান। এই যে একটা কোশ্চেন কয়বার বুঝাবো বলো তোমরা? না, সিকিউ কোশ্চেন আজকের ক্লাসে সলভ করব না। ডিসকাউন্ট নিলে প্রোমো কোর্সের প্রাইস কত হবে এটা তোমরা পরবর্তীতে দেখে পারবা। ঠিক আছে, এটা তোমরা পরবর্তীতে দেখতে পারবা। ওকে ডান। উৎপাদন সম্ভাবনা রেখা আমরা বুঝে গেছি। এই যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা দেখতে এরকম হবে, এখানে আমাদের ব্যাখ্যাও দেয়া আছে। আচ্ছা, এবার আমাদেরকে দেখো, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা মানে বোঝায় যেখানে আমি সর্বোচ্চ উৎপাদন করতে পারি, যেখানে আমি কি করতে পারি? সর্বোচ্চ উৎপাদন করতে পারি। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে কোনো কোশ্চেন বোঝাবো না। আজকে ক্লাসে কোনো কোশ্চেন বোঝাবো না, এটা আমাদের ডেমো ক্লাস। ডেমো ক্লাসে আমরা কোশ্চেন বুঝাবো না। ওকে দেখো, খেয়াল করো, আমাদের এটা উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা সর্বোচ্চ এই জায়গাটাতে উৎপাদন করি। সর্বোচ্চ কি এই জায়গাটাতে উৎপাদন করি। হ্যাঁ, যেহেতু এই জায়গাটাতে উৎপাদন করি, মনে করো এটা তুমি, মনে করো এটা তুমি, ধরে নাও এটা তুমি। তুমি সর্বোচ্চ 1 প্লেট খাবার খেতে পারো। কয় প্লেট? 1 প্লেট খাবার খাইতে পারো, ভাত খাইতে পারো তুমি। তুমি যদি হাফ প্লেট খাও তাহলে তোমাকে বকা দিবে আন্টি। তোমাকে আন্টি কি করবে? তোমার আম্মু বকা দিবে। কিন্তু তোমার বাসায় কোনো আত্মীয় আসলো, তোমার বাসায় আত্মীয় এসে কি বলবে? যে বাবা আসো আসো 5 প্লেট খাও। ঠিক আছে, তুমি কি 5 প্লেট খাইতে পারবা? এটা কি তোমার সম্ভব? সম্ভব না। তাহলে এই জায়গাতে উৎপাদন করা সম্ভব না। অর্থনীতিতে এই জায়গাতে উৎপাদন করলে আমার হবে ঘাটতি। ঠিক আছে, এই জায়গাতে উৎপাদন করলে হবে ঘাটতি, কারণ আমি পারি, আমি হাফ প্লেটের জায়গায় 1 প্লেট খাইতে পারি। আমি যদি হাফ প্লেট খাই আমার পেটে খিদে থেকে যাবে, তার মানে এই জায়গাতে উৎপাদন করা আমার লস। এই জায়গাতে উৎপাদন করা কি? এই জায়গাতে উৎপাদন করা আমার লস। আর এই জায়গাতে আমি তো উৎপাদন করতে পারবোই না, এটা আমার সাধ্যের বাইরে। এটা আমার কি? সাধ্যের বাইরে। মানে এটা হলো আমার অসম্ভব উৎপাদনের জায়গা। তুমি খাইতে পারো 1 প্লেট, তুমি খাইলে হাফ প্লেট, তার মানে তোমার লস হইলো আন্টি দিল বকা। তোমার বাসায় আত্মীয় এসে তোমার বললো তোমাকে 5 প্লেট খাও, বাবা আমার সাথে 5 প্লেট খাও, কিন্তু তুমি এখানে খাইতে যা করলা বমি। কি করলা? খাইতে যা করলা বমি। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এই যে খেয়াল করো, আমাদের এখানে কোশ্চেনটা কি দিছে? আমাদের এখানে কোশ্চেনটা দিছে কি, আমি শুধু ঘ নাম্বারটা বোঝাবো। ঘ নাম্বার বোঝাইতে হলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার ভালো, সেকেন্ড চ্যাপ্টার পরে তারপর ঘ নাম্বারটা বুঝতে হবে। এখানে আমাদের বলছে কি, এটা মেইন কথা হলো, এখানে কোশ্চেন একটু টাইপে ভুল হয়েছে। এটার মেইন কথা হলো উৎপাদন সম্ভাবনা রেখা করো। উৎপাদন সম্ভাবনা রেখা করো, সম্ভাবনা রেখা তৈরি করো। একটু আগে বোঝাইলাম না উৎপাদন সম্ভাবনা রেখা? এইটাও বলছে উৎপাদন সম্ভাবনা রেখা। এটাও কি বলছে? উৎপাদন সম্ভাবনা রেখা বলছে। আমি যদি এইখানে উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকা দেখাই, খেয়াল করো, এখানে যদি উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকা দেখাই, খেয়াল করো, এটা আমার এ, এটা আমার বি, এটা 0, এটা কত? 10। আচ্ছা 5 10 15 20, 5 10 15 20, 5 10 15 20, 5 10 15 20। উৎপাদন সম্ভাবনা রেখা দেখো, এটা 0 হইলে ওটা 24। ওকে 24 দিছে, এটা 20 25 25, তাহলে 25 এর এখানে চলছে 24। এই যে দেখো, আমার যদি একটা 0 হয়, এটা 0, একটা 0 মানে আরেকটা 24, একটা 0 আরেকটা 24। যদি এটা 0 হয় এটা কত হবে? এটা হবে 24। এই যে 24, এই যে 24, এখানে 25, এই যে একটা হইলে এখানে 24। এটা 0, এটা 24। এরপরে কি আছে? 10 হইলে 20, এটা কত? আমার যদি এটা 10 হয় তাহলে এটা 20। 0 হইলে 24, আর একটা হইলে যে 10 হইলে 20।
এই যে খেয়াল করছো, 0 হইলে 24, 10 হইলে 20, এরপরে কি আছে 20 হইলে 10, একটা 20, এই যে 10, আরেকটা কি আরেকটা 0 হইলে 24, এই যে 0 হইলে 24, 0 হইলে 24, দেখছো? এই যে চিত্রটা আমার, এই যে চিত্র, খেয়াল করছো? এটা খেয়াল করছো? এই যে চিত্র আমি এখানে এঁকে দিচ্ছি, এইটার উৎপাদন সম্ভাবনা আমি এখানে চিত্র এঁকে দিচ্ছি। ক্লাসে যেটা পড়াইছি এইটাই এখানে আসছে, ক্লাসে যেটা পড়াইছি এইটাই এখানে আসছে। সমস্যা নাই মৃদুল, সমস্যা নাই, আমি বুঝতে পারছি তুমি ক্লাস বুঝতে পারছো। ওকে, এটাও ক্লিয়ার। এবার আমরা দেখব কি, এবার আমরা দেখব আমাদের সুযোগ ব্যয়। এবার আমরা কি দেখব? সুযোগ ব্যয়। খেয়াল করো, সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় কনসেপ্টটা অনেক মজাদার, সুযোগ ব্যয় কনসেপ্টটা অনেক মজাদার। হ্যাঁ, সুযোগ ব্যয় কনসেপ্টটা অনেক। ভাইয়া 2 নাম্বারটা বুঝায় দেন প্লিজ। 2 নাম্বার কি বোঝাবো এখানে? পিপিসি কি? পিপিসি সূচি থেকে আরে পিপিসি মানে হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা কি? এতক্ষণ ধরে যা বুঝাইলাম তৃতীয়, উৎপাদন সম্ভাবনা রেখা কি যা বুঝাইলাম তাই এখানে অ্যান্সার করবা। দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা যে রেখার মাধ্যমে প্রকাশ পায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। সিম্পল ভাইয়া, ক্লাসে ফোকাস না করলে এইচএসসি তে কোনোদিন ভালো করতে পারবা না। দেখছো না গতকালকে এইচএসসির কি খারাপ অবস্থা? শুরু থেকে যে স্টুডেন্ট পড়াই স্টার্ট করবে না সে প্লাস পাবে না, শুরু থেকে যে স্টুডেন্ট পড়াই স্টার্ট করবে না সে কোনোদিন এ প্লাস পাবে না, এটা কালকে প্রুভ হয়ে গেছে। 100 জনের ভিতরে 32 জন ফেল, আর কি বলবো। ওকে, যেটা বলতেছিলাম সুযোগ ব্যয়, খেয়াল করো, সুযোগ ব্যয় মানে হইলো তোমার কাছে 100 টাকা আছে, খেয়াল করো তোমার কাছে 100 টাকা আছে, এই 100 টাকা দিয়ে তুমি বার্গার খাইতে পারবা। তুমি কি করতে পারবা? বার্গার খাইতে পারবা, অথবা তুমি পিৎজা খাইতে পারবা, অথবা কি, অথবা তুমি মনে করো বার্গার আর পিৎজা খাইতে পারবা। সো তোমার কাছে অপশন দুইটা, একটা হলো পিৎজা আর একটা হলো বার্গার। তুমি যদি 100 টাকা দিয়ে বার্গার খেয়ে ফেলো তাহলে তুমি পিৎজাটাকে ছেড়ে দিছো। এই যে তুমি পিৎজাটাকে ছেড়ে দিছো এটাই তোমার সুযোগ ব্যয়, এইটাই তোমার সুযোগ ব্যয়। খেয়াল করো, তোমার কাছে 100 টাকা আছে, তোমার কাছে খাবার আইটেম আছে দুইটা, একটা আছে বার্গার আর একটা আছে পিৎজা। তুমি যদি বার্গার খাও তাহলে পিৎজাকে ছেড়ে দিছো, তার মানে তোমার বার্গারের সুযোগ ব্যয় হলো পিৎজা। ওকে, আবার তুমি যদি পিৎজাকে গ্রহণ করো তার মানে তুমি বার্গারকে ছেড়ে দিলা, পিৎজাকে গ্রহণ করলে কি বার্গারকে ছেড়ে দিলা, তার মানে তোমার সুযোগ ব্যয় হলো বার্গার। মেইন কথা হইলো তোমার কাছে টাকা আছে, এই টাকার মধ্য থেকে তুমি একটা গ্রহণ করলে আরেকটা যে ছেড়ে দিবা। মানে মনে করো তুমি এখন ক্লাস করতেছো, এই ক্লাস করার টাইমে তুমি চাইলে ঘুমাইতে পারতা, তুমি চাইলে টিভি দেখতে পারতা। এই যে তুমি ঘুমকে ছেড়ে দিলা তার মানে তোমার ক্লাসের সুযোগ ব্যয় হলো ঘুম। এই যে তুমি টিভি দেখা ছেড়ে দিলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছেড়ে দিলা, তোমার ক্লাসের সুযোগ ব্যয় হলো ঘুম। ঠিক আছে, তোমার ক্লাসের সুযোগ ব্যয় কি? ঘুম। তোমার ক্লাসের সুযোগ ব্যয় হলো টিভি দেখা ছেড়ে দেয়া, তোমার ক্লাসের সুযোগ ব্যয় হলো আড্ডা দেওয়া ছেড়ে দেয়া। তুমি একটা কাজ করার জন্য আরেকটা যে ছেড়ে দিচ্ছ এইটাই হলো তোমার সুযোগ ব্যয়। একটা কাজ করার জন্য আরেকটা যে ছেড়ে দিচ্ছ এইটাই তোমার কি? সুযোগ ব্যয়। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়া? এখন বার্গার খাওয়ান, ওকে বার্গার খাওয়াবো, ডান, বার্গার খাওয়াবো। এটা ক্লিয়ার নাকি আমাকে বলো? সুযোগ ব্যয়টা ক্লিয়ার নাকি আমাকে বলো? একটা গ্রহণ করার জন্য আরেকটা যে ছেড়ে দিছো, ওই ছেড়ে যেটা দিছো ওইটাই সুযোগ ব্যয়, যেটা ছেড়ে দিছো ওইটাই সুযোগ ব্যয়। দেখো এটা আমাদের ডেমো ক্লাস, চাইলে ডেমো ক্লাসে আমি সবকিছু পড়াইতে পারবো না, কারণ এই একটা ক্লাস, এই একটা চ্যাপ্টারের ক্লাস আমরা অনলাইন ব্যাচে 2টা ক্লাসে নেই। একটা চ্যাপ্টার আমরা অনলাইন, এই ফার্স্ট চ্যাপ্টার আমি অনলাইন ব্যাচে 2টা ক্লাসে পড়াইছি, তাই তুমি বললেও আমি একসাথে সবকিছু সলভ করাইতে পারবো না। বুঝতে পারছো? তুমি বললেও আমি এক ক্লাসে সবকিছু সলভ করাইতে পারবো না, যতটুকু পসিবল ততটুকু তোমাকে পড়াইতেছি আমি। ঠিক আছে, আচ্ছা ডান। সুযোগ ব্যয়কে আমরা অনেক ভাগে ভাগ করি, এটা এখন দেখতেছি না। আচ্ছা, অপরচুনিটি কস্ট অফ ইকোনমিক্স, বলতো আজকের
আজকের এই যে দেখছো আমি এক্সাম্পল দিছি, তোমার এই যে আজকে ক্লাস করতেছো, আমাকে একটু বলো তো এই ক্লাস করার টাইমে কে কে কি কি ছাড়ছো বলো তো। আজকের এই ক্লাসের অপরচুনিটি কস্ট কি কি আমাকে বলো তো, তাহলে এই একটা অ্যান্সার দিলে আমি বুঝবো। অপরচুনিটি কস্ট কি ইম্পর্টেন্ট? ইয়েস, অপরচুনিটি কস্ট ইম্পর্টেন্ট। আমাকে বলো তো আজকের তোমার এই ক্লাসের অপরচুনিটি কস্ট কি বা সুযোগ ব্যয় কি, বলো আজকে আমাকে দেখি। আজকের তোমার এই ক্লাসের অপরচুনিটি কস্ট কি বলো, বলো তো আমাকে। নুসরাত সুলতানা দেখতেছি, বলো তোমার আজকের ক্লাসের অপরচুনিটি। মনি, এই ক্লাসের স্লাইড তুমি কোর্সে ভর্তি না হলে পাবা না ভাইয়া। ক্লাসে ভর্তি হলে তারপর তুমি স্লাইড পাবা, কোর্সে ভর্তি হলে তারপর স্লাইড পাবা, বুঝতে পারছো? আমি পানি খাওয়া ছাড়ছি, ওয়াও অ্যামেজিং। মোহাম্মদ, টিভি দেখা ছাড়ছি, অরয় ঘুম ছাড়ছি, রিলস দেখা ছাড়ছি, মিটিং ছাড়ছি, এখন পানি খাইতাম কিন্তু ক্লাসের জন্য এখন পানি খাই নাই, গেম খেলা ছাড়ছি, নোট করা, মারিয়া ফারিয়া বলতেছে নোট করা ছাড়ছি, ওয়াও। রিহান বলতেছে আমি আমার বান্ধবীকে ছেড়ে দিচ্ছি, ওয়াও অ্যামেজিং। ক্লাস করার জন্য বান্ধবী ছেড়ে দিই, বাহ, হ্যাটস অফ টু ইউ। দাওয়াত খাইতে না যায়, বোনের বিয়েতে যাই নাই, ফোন দেখা ছাড়ছি, অন্য সাবজেক্ট পড়া ছাড়ছি, নাটক দেখা ছাড়ছি, ফ্রেন্ডদের গ্রুপে আড্ডা দেওয়া ছাড়ছি। আল্লাহ ভাইয়া, বাংলা পড়া বাদ দিয়ে আজকে আপনার ক্লাস করতেছি, টিভি গেম ফোন বই পড়া, ভাই ওরে বাবা। মনি, বই পড়াই ছেড়ে দিছো, মোবাইল দেখে ছেড়ে দিছো, তার মানে তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। এতক্ষণ পর্যন্ত যেহেতু সুযোগ ব্যয়টা ক্লিয়ার হয়েছে, তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো, এতটুকু আমি বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, এতটুকু বুঝতে পারছো, আমি এতটুকু বুঝতে পারছি। আমি মোবাইল ছেড়ে দিছি ভাই। ফয়সাল, ওয়াও ফয়সাল মোবাইল ছেড়ে দিছো, ক্লাস কই করতেছো তাইলে? মোবাইল ছেড়ে দিলে ক্লাস কই তাই করতেছো? ফেসবুক ছাড়ছি, বাহ। কফি ছাড়ছি, সেই। কেউ একজন বল ভাই আমি দুনিয়া ছেড়ে দিছি, আপনার ক্লাস করার জন্য আমি দুনিয়া ছেড়ে দিছি ভাইয়া, এটা প্লিজ কেউ বললো না। গসিপিং ছাড়ছি, বাহ, এটা ভালো কাজ করছো, গসিপিং ছাড়ছো, বাবা। ক্লাসের জন্য সবকিছু ছাড়ছি, ওরে ভাই রে ভাই। ভাইয়া বিদ্যুৎ নাই তাই অনেক ভালো করে ক্লাস করতেছি, আপনার ক্লাসের জন্য বিদ্যুৎ ছেড়ে দিছি, বাবা। ইংলিশ পড়া ছেড়ে দিছি, স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে। মৃদুল, থ্যাংক ইউ মৃদুল, তাহলে কোর্সে জয়েন হয়ে যাও। আমি তোমাদেরকে আগে থেকে একটা জিনিসই বলি ভাইয়া, ইকোনমিক্স আমার সবচেয়ে পছন্দের একটা সাবজেক্ট। ইকোনমিক্সে আমি প্রবলেম ফেস করছি, তাই আমি জানি তুমি কোন জায়গায় প্রবলেম ফেস করবা। আমি আজকের একটা ক্লাসে তোমাকে ভুজুং বাজুং বোঝাই দিতে দিয়ে পড়ানো শেষ করতে পারতাম, বাট আমি এটা করব না। আমি চাই তুমি প্রপার ভ্যালু পাও, প্রপার ইকোনমিক্স বুঝো, ইকোনমিক্স তোমার পছন্দের ভালোবাসার একটা সাবজেক্ট হোক, তাই আমি তোমাদেরকে ইকোনমিক্স পড়াচ্ছি। ভাই আমি ফ্যামিলি ছেড়ে দিছি, ওয়াও ভাই আমি ওয়ার্ল্ড ছেড়ে দিছি, আমার জীবনই ছেড়ে দিছি এই ক্লাসের জন্য। আর কি কি যে বলবো, তুমি জীবনই ছেড়ে দিছো। আচ্ছা, জোকস অ্যাপার্ট, আমাদের ইকোনমিক্স যে বুঝে যাবে, মেন কথা হলো ইকোনমিক্স যে বুঝে যাবে তার স্মাইল হবে এই ধরনের, আর ইকোনমিক্স যে বুঝবে না তার জন্য স্মাইল এই ধরনের। মেন কথা, ইকোনমিক্স অনলাইন ক্লাসে যে ফোকাস করবে সে এরকম তার চেহারা হবে, মানে তার হাসিটা এরকম হবে। আর ইকোনমিক্স অনলাইন ব্যাচে যে দুষ্টামি, মানে ইকোনমিক্স ক্লাসে যে দুষ্টামি করবে সে ক্লাস পরীক্ষার হলে যায় তার চেহারা এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? দেখো তো, একদম তুমি ইকোনমিক্স যে বুঝবে তার ফেসের হাসি হবে এরকম, আর ইকোনমিক্স যে বুঝবে না তার হাসি, তার চেহারা হবে পরীক্ষার হলে যে এরকম। কারণ তুমি পরীক্ষার হলে কিছুই বুঝবা না, তুমি পরীক্ষার হলে কিচ্ছু বুঝবা না। এই চিত্র কই থেকে আসলো? যে আমার ক্লাস ভালোভাবে করবে, পড়বে, বুঝবে, নোট পড়বে, লেকচার শিট পড়বে, স্লাইড দেখবে, সে এরকম একটা হাসি দিবে, এই তো ডান, সব হয়ে গেছে। আর যে বুঝবে না তার অবস্থা একদম খারাপ, তার অবস্থা একদম খারাপ, বুঝছো? তার অবস্থা, আপনি তো রিপ্লাই দেন না। রয়, তাজস্বী রয়, বুঝতে পারছো? তেজস্বী রয়, ক্লিয়ার? বুঝতে পারছো? ডান। এইবার চলো আমরা আমাদের আজকে ক্লাসের লাস্ট 4টা টপিক পড়বো, ঠিক আছে? ভাইয়া ক্লোজ আপের অ্যাড দিচ্ছে না, ক্লোজ আপের অ্যাড দিচ্ছে না। তো তুমি এখন চিন্তা করো যে তুমি কি, তোমার ফেস এরকম হবে না তোমার ফেস এরকম হবে, আপ টু ইউ, আপ টু ইউ।
আমাদের অর্থনীতিতে 4 ধরনের অর্থ ব্যবস্থা আছে, মনে রাখবা। অর্থনীতিতে অর্থ ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থা। এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসবে এইচএসসি তে। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসবে। এক আসবে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে, 2 আসবে কি, 2 আসবে হলো অর্থ ব্যবস্থা থেকে। আমাদের অর্থ ব্যবস্থা আছে 4টি। কয়টি? এক, আমাদের আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এরপরে আমাদের আছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। খুবই মজাদার এক্সাম্পল দিয়ে আমরা আজকে ক্লাসটা এই 4টা টপিক পরে শেষ করব। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এরপরে আমাদের আছে মিশ্র অর্থ ব্যবস্থা, এরপরে আমাদের আছে ইসলামী অর্থ ব্যবস্থা। কি অর্থ ব্যবস্থা? ইসলামী অর্থ ব্যবস্থা। মনে রাখবা এই 4টা টপিক থেকে একটা সিকিউ 10 মার্কের আসবে, 10 মার্ক, 10 মার্কের। এই যাবৎকালে প্রতি বছর এই 4টা টপিকের একটা থেকে সিকিউ আসছে, তোমাদেরও আসবে, তোমাদেরও আসবে। ঠিক আছে, আপনি কি আমার কমেন্ট দেখেন না? হ্যাঁ ভাইয়া, তাসপিয়া, হ্যাঁ দেখতেছি দেখতেছি। তেজস্বী রয়, তেজস্বী রয় নাকি তাজস্বী রয়, কি একটা বলো ভাইয়া, ভাইয়া 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 বলতে বলতে পাগল বানায় ফেলতেছো, বলো বলো। নুসরাত সুলতানা, আরে এরা আমার পাগল বানায় দিবে, বলো বলো কি বলো। ফারদিন, নুসরাত, তেজস্বী, হ্যাঁ বলো। না মৃদুল, আমি প্রাইভেট পড়াই না, আমি অনলাইন ব্যাচে পড়াই, আমি প্রাইভেট পড়াই না, আমি তোমাদের অনলাইন ব্যাচে পড়াই। বলো নুসরাত কি হয়েছে, বলো 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 কি হয়েছে বলো। এই যেমন বলে না, তোমার প্রবলেম ছিল, প্রবলেম থাকলে এইচএসসি 27 গ্রুপে, স্টার স্টুডেন্ট গ্রুপে কমেন্ট করবা, কমেন্ট পোস্ট করবা, পোস্টের নিচে আমি কমেন্ট দিব। ওকে, না আমি প্রাইভেট পড়াই না। তেজস্বী রায় হবে, ওকে তেজস্বী রায়, বলো ভাইয়া। সবারটাই দেখে, লামিয়া জাহান, না আরে এদেরকে যে আমি কি করব। ফারদিন আপনি খুব ভালো পড়ান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো পড়ায়, আলহামদুলিল্লাহ। এখনো পড়ানোর ভিতরে ঢুকি নাই ভাইয়া, টি শার্ট নিতে চাচ্ছি, কিভাবে নিব? 3 নম্বর কি লিখছেন? 3 নম্বর লিখছি মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামী অর্থ ব্যবস্থা। ওকে ঠিক আছে ভাইয়া। এইচএসসি 27 ইকোনমিক্স ক্লাস কখন? ডিসেম্বরের 1 তারিখ থেকে, ডিসেম্বরের 1 তারিখ থেকে। ওকে আচ্ছা ডান। আচ্ছা, সো আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, খেয়াল করো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়। খুবই সিম্পল, মজার, খুবই মজাদার একটা এক্সাম্পল। খেয়াল করো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। হ্যাঁ, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে হইলো যেখানে, যেখানে কি স্বাধীনতা আছে, যেখানে কি স্বাধীনতা আছে। তুমি চাইলে যতটুকু ইচ্ছা ততটুকু উৎপাদন করতে পারবা, যতটুকু, যত টাকা ইচ্ছা তত টাকা বিনিয়োগ করতে পারবা। খেয়াল করো, এই যে আমি তোমাদের মনে করো এই যে তোমাদের দুর্জয় ভাই, হ্যাঁ তোমাদের দুর্জয় ভাইকে ইকোনমিক্স শেখাইছি, খুবই খুশি, দুর্জয় ভাই অনেক টাকা কামাচ্ছে। তারপর তোমাদের মনে করো ফারদিন ভাই, ঠিক আছে, তোমাদের ফারদিন ভাই। তারপর হলো তোমাদের এই যে আছে, যেমন মনে করো তোমাদের কে কে বলবো এটা, কার উদাহরণ দিব, এই যে মনে করো তোমাদের জাকি ভাই, ঠিক আছে, তোমাদের জাকি ভাই। তারপর মনে করো এই যে উইরা চলে যেতেছে, দেখছো একদম উইরা চলে যেতেছে, এইটা হইলো তোমাদের, কে বলবো, এটা আমি, না না এটা আমি, এই যে এই বড় দরবেশটা আমি, ঠিক আছে। ওকে খেয়াল করো, উদাহরণ দিলেই বুঝা যাবে। আরো 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 অনেকগুলো টিচার আছে। মনে করো আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে বোঝায় যে অর্থ ব্যবস্থায় সবাই যে যে যার মতো ইচ্ছা টাকা কামাইতে পারে, কোনো উদাহরণ দেওয়া নেই, মানে কোনো মানে বাধা নিষেধ নেই, ঠিক আছে। এই যে আমি, দেখছো, এখন আমি ইকোনমিক্স পড়াইতে পড়াইতে ভাবতেছি সবাই মিলে একসাথে টাকা কামাই, ঠিক আছে, সবাই মিলে একসাথে টাকা কামাই। এই যে মনে করো আমি উপরে এভাবে বসে আছি, হ্যাঁ সবাই একসাথে টাকা কামাই। পরে আমি ভাবতেছি যে না, সবাই, পরে আমি একসাথে কি, সবাই আমি পরে আমি ভাবতেছি যে না, সবাইকে ইকোনমিক্স শেখানোটা ঠিক হয় নাই, এই টাকাগুলো আমি একা কামাইতে পারতাম, সবাই একসাথে টাকা কামাইতেছে। এই যে উইরা চলে যেতেছে, এইটা হলো এইচএসসি 27 ব্যাচ, ঠিক আছে, এইচএসসি 27 ব্যাচ। ও ইকোনমিক্স পড়ে উঠতেছে, একদম উঠতেছে ইকোনমিক্স পড়ে, ঠিক আছে।
একদম উঠতেছে ইকোনমিক্স, বলছে না ইকোনমিক্স আমার মজার সাবজেক্ট। ঠিক আছে, তো দেখতেছো মেইন কথা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে বোঝায় যে অর্থ ব্যবস্থায় কোনো বিধি নিষেধ নাই, উৎপাদনের স্বাধীনতা আছে, মুনাফা অর্জনের স্বাধীনতা আছে। মেইন কথা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় স্বাধীনতা আছে, সবকিছু স্বাধীনতা, এখানে টাকা পয়সা কামানোর কোনো বাধা নিষেধ নাই। ঠিক আছে, টাকা পয়সা কামানোর কোনো বাধা নিষেধ নাই। তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই। ওকে, চলো এক্সাম্পল দিয়ে বোঝাই। তোমাদের দুর্জয় ভাই, কোন ভাই? তোমাদের দুর্জয় ভাই ইংলিশ খুবই ভালো পড়ায়, হ্যাঁ, দুর্জয় ভাই। সো দুর্জয় ভাই কি করলো? দুর্জয় ভাই মনে করো নেপাল গেল। কোথায় গেল? নেপাল গেল। দুর্জয় ভাই নেপালে যা দেখলো, নেপালের সরকার বলছে কি, নেপালের সরকার বলছে যে দুর্জয় তুমি যতটুকু ইচ্ছা উৎপাদন করতে পারবা, ঠিক আছে, তুমি যতটুকু ইচ্ছা বিনিয়োগ করতে পারবা, তুমি যত ইচ্ছা ঘুরতে পারবা, ঠিক আছে, যত ইচ্ছা ঘুমাতে পারবা, তোমার যত ইচ্ছা টাকা কামাইতে পারবা, সবকিছুতে তোমার স্বাধীনতা আছে। কি আছে? স্বাধীনতা আছে। এখন দুর্জয় ভাই তো মহা খুশি যে আমি তো সবকিছুতে স্বাধীনতা পাইতেছি। সো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে বোঝায় যেখানে যে অর্থ ব্যবস্থায় সকল দিক দিয়ে স্বাধীনতা দেয়া আছে। ধনতান্ত্রিক মানে কি? যে অর্থ ব্যবস্থায় সকল দিক দিয়ে স্বাধীনতা বলা, ঠিক আছে, যে অর্থ ব্যবস্থা সকল দিক দিয়ে স্বাধীনতা দেয়া আছে সেটাকে আমরা কি বলবো? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলবো। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছো? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা একদম সিম্পল, সবকিছুর স্বাধীনতা আছে, সবকিছুর কি আছে? স্বাধীনতা আছে। এরপর আমরা যাচ্ছি কি, এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখো, শ্রম বিভাগ সর্বোচ্চ হয়, মুনাফা অধিক হয়, যেহেতু স্বাধীনতা দিয়েছে সবার মুনাফা অধিক, অবাধ প্রতিযোগিতা, যে টিচারদের মধ্যে দেখলো অবাধ যে যার মতো ইচ্ছা টাকা কামাইতেছে। তারপর কি আয় ব্যয় অসমতা, তারপর হলো স্বয়ংক্রিয় বাজার, এটা আমরা পরবর্তীতে বুঝছি স্বয়ংক্রিয় বাজার। আচ্ছা, এটা এই যে এবার আমাদের আছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। দেখো ধনতান্ত্রিকের ঠিক উল্টা হলো সমাজতান্ত্রিক। ধনতান্ত্রিকের ঠিক উল্টা কি? সমাজতান্ত্রিক। ধনতান্ত্রিকে তো স্বাধীনতা আছে, সমাজতান্ত্রিকতায় স্বাধীনতা নাই, স্বাধীনতা নেই। সমাজতান্ত্রিকে কি নেই? স্বাধীনতা নেই। সরকার, ঠিক আছে, কোম্পানিগুলাকে পরিচালনা করবে, কোম্পানিগুলার বিধিনিষেধ নিয়ন্ত্রণ করে দিবে, কোম্পানিগুলা বাকি সব মানুষকে পুতুলের মতো নাচাবে। দেখছো এখানে কোনো কি নাই, এখানে কোনো কি নেই। ধনতান্ত্রিকের ঠিক উল্টা হলো সমাজতান্ত্রিক। আরো সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই, আরো সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদেরকে। তোমাদের দুর্জয় ভাই নেপাল গেছে, নেপাল থেকে তোমাদের সিয়াম ভাইকে কল দিছে, অথবা জাকি ভাই, সিয়াম ভাইকে কল দিছে। সিয়াম ভাই তো ভালো গান গায়, হাতে একটা মাইক। সিয়াম ভাইকে কল দিছে। কাকে? সিয়াম ভাই আছে কোন দেশে জানো? সিয়াম ভাই আছে উত্তর কোরিয়ায়। কোথায়? উত্তর কোরিয়াতে। সিয়াম ভাই কোথায় আছে? উত্তর কোরিয়াতে। দুর্জয় ভাই কল দিল সিয়াম ভাইকে, কল দিয়ে বলতেছে, আরে সিয়াম, আমি তো খুবই মজায় আছি রে, আমি যেভাবে চাই টাকা কামাইতে পারি, যেভাবে চাই ঘুরতে পারি, যতক্ষণ ইচ্ছা ঘুমাইতে পারি, যেখানে ইচ্ছা বিনিয়োগ করতে পারি, মানে যা কিছু করতে পারি। তোর কি অবস্থা? সিয়াম ভাই বলতেছে, দুর্জয় ভাই আপনার ঠিক উল্টা আমার অবস্থা। আমাকে আমাকে সরকার বলছে সরকার উৎপাদন নিয়ন্ত্রিত। মেইন কথা, সে কোথায় ঘুরবে, বিয়ে কবে করবে, ঠিক আছে, কত টাকা কামাবে, এই সব কিছু সরকার নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? সরকার নিয়ন্ত্রণ করে। সরকার নিয়ন্ত্রণ করে। এখন এগুলা দেখে সিয়াম ভাইয়ের হাসি, সিয়াম ভাইয়ের হাসি আর হাসি নাই, বুঝছো? সিয়াম ভাইয়ের হাসি আর হাসি নাই, সে উত্তর কোরিয়া যে স্যাড হয়ে গেছে। কি হয়ে গেছে? স্যাড হয়ে গেছে।
কারণ সে কত টাকা কামাবে, কিভাবে ঘুরবে, কবে বিয়ে করবে, চুল কিভাবে কাটবে, কত টাকা দিয়ে মানে যা কিছু করবে সবকিছু সরকার নিয়ন্ত্রণ করে। সে খুবই স্যাড। সে আহা তেজস্বী কি হয়েছে ভাইয়া, ক্লাসের টাইমে এত কমেন্ট কেন করতেছো বলো তো? আমি একটা টপিক পড়াচ্ছি না ভাইয়া, কমেন্ট পড়েন না, কমেন্ট পড়েন না। আমি পড়াবো নাকি কমেন্ট পড়বো? আজব বিষয়। পড়াবো নাকি কমেন্ট করবে? এত কমেন্ট করতেছো তোমরা। ডেমো ক্লাসে তাহলে আমি ক্লাস বাদ দিয়ে আমি এখন খালি কমেন্ট পড়ার ক্লাস রাখি? বলতেছি যে আমাকে পড়াইতে দাও, পড়ানোর পরে আমি তোমাদের কমেন্ট দেখবো। তো ক্লাস শেষ হবে 9:30টার পরে। আজব বিষয়। আমি বলতেছি আমাকে পড়াইতে দাও, তোমরা বারবার কমেন্ট 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 কমেন্ট। ইগনোর করো, ক্লাসে কেউ ডিস্টার্ব করে তাকে ইগনোর করো। প্রবলেম ছিল তো, আমি তো বলছি তোমার প্রবলেম সলভ করব আমি। ক্লাসের পর এইচএসসি 27 গ্রুপে একটা কমেন্ট পোস্ট করে ওটার পরে আমি ওটার পরে আমি ঠিক করে দিব ভাইয়া। তোমার প্রবলেম সলভ করার জন্য আমরা আসি তো ভাইয়া। আমি তো বলছি তোমার প্রবলেম, তুমি আমাকে চাইলে ফেসবুকে নকও করতে পারবা। আমার ফেসবুক গিয়ে তুমি মেসেজ করলে, তোমার যদি বলো ভাইয়া আমি তেজস্বী, আপনার সাথে কথা ছিল, প্রবলেম ছিল, আমি সলভ করে দিব। সিম্পল হিসাব ভাইয়া। পড়ার ফ্লোটা নষ্ট করে দাও তোমরা। যেটা বলতেছিলাম, সিয়াম ভাইয়া অনেক স্যাড, দুর্জয় ভাইয়া মহা খুশি। হ্যাঁ, দুর্জয় ভাইয়া সবকিছু স্বাধীনতা পাইছে, সিয়াম ভাইয়া কোনো কিছু স্বাধীনতা পায় নাই। ঠিক আছে, সিয়াম ভাইয়া কোনো কিছু স্বাধীনতা পায়নি। এরপরে কি হয়েছে জানো? এরপরে আরো একজন মানুষ আসছে, যেটা হলো আমি। এবার কি মিশ্র অর্থ ব্যবস্থা। ওকে, মিশ্র অর্থ ব্যবস্থা মনে রাখবা। যে অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক মানে তোমাদের দুর্জয় ভাই, আর সমাজতান্ত্রিক, হ্যাঁ, আর সমাজতান্ত্রিক মানে তোমাদের সিয়াম ভাই, এই দুইটা একত্রে বলা আছে, সেটাকে আমরা বলবো মিশ্র অর্থ ব্যবস্থা। সেটাকে কি মিশ্র অর্থ ব্যবস্থা। যেমন আমি, হ্যাঁ, যেমন আমি, একটু ভালো করে রাখতে হবে আমার ছবিটা, তো আমি যেহেতু চশমা পরি। ওকে, এটা কি আঁকলাম? ডান। ওকে, সো আমি কি করলাম, হ্যাঁ, ওকে, সো আমাকে তোমার দুর্জয় ভাই কল দিল, দুর্জয় ভাই কল দিয়ে বললো কাইফ তোমার কি অবস্থা। হ্যাঁ, আমি বললাম ভাই আমাকে আমাকে আমার কিছু জিনিস স্বাধীনতাও আছে, আমার স্বাধীনতাও আছে, উৎপাদনের স্বাধীনতাও আছে, আবার সরকারের কিছু বিধিনিষেধও আছে। ঠিক আছে, সরকারের নিয়ন্ত্রণও আছে। সো ভাই আমি না মোটামুটি ভালোই আছি, আমি নিজের মতো ঘুরতে পারি, খাইতে পারি, উৎপাদন করতে পারি। আবার হ্যাঁ, আবার কি, আবার সরকার আমাকে কিছু নিয়ম নীতি দিয়ে দিছে যে আমি প্রোডাক্টের দাম কত টাকা বাড়াইতে পারবো, কত টাকা কমাইতে পারবো। সো দেখতেছো তোমরা, 3 ধরনের মানুষ থাকে। 3 ধরনের মানুষ। এক হলো তোমাদের দুর্জয় ভাই, যে নেপালে আছে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, কোনো বাধা নিষেধ নাই, সব স্বাধীন। সিয়াম ভাই উত্তর কোরিয়ায় যায় আটকা পড়ে আছে, কিচ্ছু করতে পারতেছে না। এদিকে আমি, সরকারের বিধিনিষেধও আছে, আবার আমার স্বাধীনতাও আছে, দুইটাকে মিক্স করছি। এন্ড মিক্সের সবচেয়ে বড় উদাহরণ কি জানো? মিক্সের সবচেয়ে বড় উদাহরণ হলো তোমাদের এই যে জাকি ভাই। ঠিক আছে, এই যে আমাদের সবার প্রিয় জাকি ভাই। ঠিক আছে, আমাদের সবার প্রিয় কে? জাকি ভাই। জাকি ভাই ওই দিন কি করছে জানো? জাকি ভাই ওই দিন বলতেছে যে সে কেক বানাবে। কি বানাবে? কেক বানাবে। এখন সে কি করছে, সে এখান থেকে কিছু ম্যাটেরিয়াল নিছে, যেটা হলো আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ঠিক আছে, যে হলো কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পালন করে, এই যে এই জায়গা, আর এই যে এইখানে আছে দেখো আমাদের, এইখানে আছে আমাদের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কি অর্থ ব্যবস্থা? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা।
সো জাকি ভাই কি করছে, পরবর্তীতে যে এই যে কেকটা বানাইতেছে না, এই কেকটা হলো আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা। এই কেকটা আমাদের কি মিশ্র অর্থ ব্যবস্থা। তার মানে দেখো জাকি ভাই সে অনেক ভালো রান্না করে। হ্যাঁ, এইটা হলো বাংলাদেশ। এটা কে? এটা হলো বাংলাদেশ, যেখানে ধনতান্ত্রিক মানে স্বাধীনতা আর সমাজতান্ত্রিক তার মানে বিধিনিষেধ, এই দুটোকে একত্র করে যে জাকি ভাই একটা কেক বানাইছে, ওই কেকটাই হলো মিশ্র অর্থ ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশ। অর্থাৎ কি? অর্থাৎ বাংলাদেশ। বুঝতে পারছো? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তারপর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর মিশ্র অর্থ ব্যবস্থা। এখন কথা হইলো এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে। বলা হবে উদ্দীপকে তোমাদেরকে বলা হবে জনাব রহিম এমন একটি দেশে থাকে যেই দেশে তাকে সকল ধরনের স্বাধীনতা দেয়া হয়েছে, এই জন্য সে খুশি। অপরদিকে জনাব আলতাফ সে এমন একটি দেশে গিয়েছে যেখানে সে কোনো ধরনের স্বাধীনতা পাচ্ছে না। গ নম্বর প্রশ্নে বলা হবে উদ্দীপকে জনাব করিমের যে দেশটিতে অবস্থানরত আছে ওইখানের অর্থ ব্যবস্থা কেমন, ব্যাখ্যা করো। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ঘ নম্বরে বলা হবে উদ্দীপকের দুইটি অর্থ ব্যবস্থার মধ্যে থেকে কোন অর্থ ব্যবস্থা ভালো, সেটা ব্যাখ্যা করো। তখন তুমি বলবো উদ্দীপকের দুইটি অর্থ ব্যবস্থার মধ্যে কোনোটিই ভালো না, উদ্দীপকের দুইটির একত্র করে যে মিশ্র অর্থ ব্যবস্থা হবে সেটি ভালো হবে। বুঝতে পারছো? এরকম করে একটা সৃজনশীল আসবে তোমাদের। ক্লিয়ার? এরকম করে একটা সৃজনশীল আসবে তোমাদের। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, ডান। তো এই যে আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা আমরা পাইলাম, এইবার আমাদের আছে কি ইসলামী অর্থ ব্যবস্থা। কেমন অর্থ ব্যবস্থা? ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থার উদাহরণ দিব আর একজন ভাইয়াকে দিয়ে। সেটা কে জানো? সেটা হলো আমাদের ফারদিন ভাই। কোন ভাই? সেটা হলো আমাদের ফারদিন ভাই। টুপি পরে ফারদিন ভাই। হ্যাঁ, ফারদিন ভাইকে টুপি পরাই দিলাম। টুপি পরে প্লাস হলো ফারদিন ভাইকে আমি একটা ছোট্ট জুব্বা পরাই দেই। ওকে, ফারদিন ভাইকে কি, ফারদিন ভাই যেহেতু দাড়ি আছে, ঠিক আছে, এই যে দাড়িও দিয়ে দিলাম। ঠিক আছে, দাড়িও দিয়ে দিছি ফারদিন ভাইয়ের, মনে করো এই যে দাড়িও দিয়ে দিছি। ওকে, এরপরে মনে করো এই যে একটা জুব্বা পরাই দিলাম। ঠিক আছে, এই যে মনে করো একটা পাঞ্জাবি পরাই দিছি ফারদিন ভাইকে। হ্যাঁ, ওকে, সো এই যে মনে করো ফারদিন ভাইকে জুব্বা পরাই দিছি। ওকে, সো ফারদিন ভাইকে জুব্বা পরাই দিছি। ফারদিন ভাই কি বললো? ফারদিন ভাই বললো কি, দেখো জীবনে যাই কিছু করবা সব সময় ইসলামী শরিয়া মেনে চলবা। কি করবা? ইসলামী শরীয়ত মোতাবেক দান করবা, যাকাত দিবা। ঠিক আছে, যাকাত দিবা। তারপর হইলো সুদ হারাম করা হলো। হ্যাঁ, সুদ হারাম করা হলো। তারপরে কি? ইসলাম মেনে অর্থনীতি পরিচালনা করবা। ইসলাম মেনে অর্থনীতি চালাবা। অর্থনীতি চালাবা। এই যে তোমার ফারদিন ভাই ইসলামিক আইন মেনে সবকিছু পালন করতে বললো, অর্থনীতি পরিচালনা করতে বললো, এইটা হইলো আমাদের ইসলামী অর্থ ব্যবস্থা। কেমন অর্থ ব্যবস্থা? এটা হইলো আমাদের ইসলামী অর্থ ব্যবস্থা। ঠিক আছে, সবচেয়ে ভালো কোন অর্থ ব্যবস্থা? সবচেয়ে ভালো হলো মিশ্র অর্থ ব্যবস্থা। ঠিক আছে, সবচেয়ে ভালো হলো কি আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা। ওকে, তো এই চার ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে সবচেয়ে ভালো হলো মিশ্র অর্থ ব্যবস্থা, যেখানে স্বাধীনতাও থাকে নিয়ন্ত্রণও থাকে, দুইটা মিক্স করে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। তো এই যে আমরা তিনটা এক্সাম্পল দিলাম, ভাই কোন অর্থ ব্যবস্থা ভালো? সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো হলো মিশ্র অর্থ ব্যবস্থা। কারণ কি? অর্থ ব্যবস্থা দেখো সবচেয়ে ভালো মিশ্র অর্থ ব্যবস্থা হওয়ার কারণ হলো যেহেতু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় স্বাধীনতা দেওয়া আছে, সেহেতু যে কোনো দ্রব্যের দাম যে কেউ যত বেশি ইচ্ছা বাড়ায় ফেলতে পারে, তখন জনগণের টাকা পয়সা জোগাড় করতে সমস্যা হবে। এরপরে আছে আমাদের সমাজতান্ত্রিক, এখানে কোনো স্বাধীনতাই নাই, তাই আমরা মানে কোন এখানে আমার স্বৈরাচার থাকবে, এখানে আমার উৎপাদন করা সম্ভব না, চুল কাটা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে। কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় কি স্বাধীনতাও থাকে, মানে টাকা কামানোরও সুযোগ আছে,
কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে যাতে সরকারের কন্ট্রোলের ভিতরে থাকতে পারে। আর ইসলামী অর্থ ব্যবস্থা হলো যেগুলো ইসলামিক কান্ট্রি, যেমন সৌদি আরব, আরব আমিরাত, ইরাক, ইরান, ওগুলাতে ইসলামী অর্থ ব্যবস্থা। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, ইসলামী অর্থ ব্যবস্থা ভালো, বাট ইসলামিক কান্ট্রি গুলাতে, আমাদের দেশে যেহেতু অন্যান্য রিলিজিয়নের মানুষ আছে, তো আমাদের রিলিজিয়নে কি মিশ্র অর্থ ব্যবস্থাটা ভালো। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? আই গেস সবার ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে আমাদের আরো দুইটা টপিক আছে, একটা হলো সামষ্টিক অর্থনীতি আর একটা হলো ব্যষ্টিক অর্থনীতি। আমি মুখে বোঝাই দিচ্ছি। সামষ্টিক অর্থনীতি বলতে বোঝায়, মনে করো, হ্যাঁ, মনে করো তুমি নিজের তোমার পকেট মানি, এটা হলো ব্যষ্টিক অর্থনীতি, মানে একজন মানুষ বা একজন ব্যক্তি, এটা হলো সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি মানে হলো পুরো দেশের সবার পকেট মানি। ঠিক আছে, মনে করো তোমার পরিবার মাসিক কত টাকা কামায়, এটা হলো ব্যষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি কি বাংলাদেশ পুরা একসাথে যত টাকা কামায়, এটা হলো সামষ্টিক অর্থনীতি। ক্লিয়ার? সামষ্টিক মানে সবার কথা একসাথে, ব্যষ্টিক মানে একজন দুইজনের কথা স্পেসিফিকলি বলবো। এটা হলো আমার সামষ্টিক আর ব্যষ্টিক অর্থনীতি। এখানে আমাদের এই স্লাইডের ভিতরে আমাদের সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এন্ড অল দ্যাট অনেক কিছু দেয়া আছে। ওকে, যারা ইকোনমিক্স ভালোভাবে বুঝবা তারা স্কুইড গেমের মতো এই যে এরকম আটকা পড়ে যাবা না। ঠিক আছে, এরকম আটকা পড়ে যাবা না। ওকে, যারা ইকোনমিক্স ক্লাসে ভালোভাবে বুঝবা তারা বুঝে যাবা এই চিত্রটা কিসের চিত্র। ঠিক আছে, হ্যাঁ, ইসলামী অর্থ ব্যবস্থা ভালো, ফাইন, ঠিক আছে, ডান। ওকে, আচ্ছা, আর কেউ যদি ইকোনমিক্স ক্লাস মিস করো, এটার অপরচুনিটি কস্ট হয়ে যাবে অনেক হাই। ইকোনমিক্স এর অপরচুনিটি কস্ট হয়ে যাবে অনেক হাই। এবার আমাদের যেহেতু আজকে ডেমো ক্লাস, আমরা কিন্তু অলরেডি আমাদের পেইড গ্রুপে ক্লাস নিয়ে স্টার্ট করে দিছি। ফার্স্ট চ্যাপ্টারটা আমি 2টা ক্লাসে কমপ্লিট করে দিছি, সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস চলতেছে, সেকেন্ড চ্যাপ্টারের 2টা ক্লাস হবে, এরপরে আমাদের থার্ড চ্যাপ্টারের ক্লাস শুরু হবে। আমি চাই না তোমরা আরো বেশি পিছায় পড়ো। ঠিক আছে, আরো বেশি পিছিয়ে পড়, যদি না পড়তে চাও তাহলে আজকের ক্লাসের কোন মোমেন্টটা তোমার ভালো লাগছে যেটার স্ক্রিনশট নাও, নিয়ে, হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়ে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে শেয়ার করো, বলো তুমি আমাদের ক্লাসের ভিতরে জয়েন করতেছো। ঠিক আছে, ক্লাসের ভিতরে জয়েন করতে হলে তুমি হলো আমাদের কোর্সে জয়েন করতে হলে একটা প্রোমো কোড পাবা। প্রোমো কোড মানে হলো ভাইয়ের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট পাবা। ওই ডিসকাউন্টে পেতে হলে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপের ভিতরে তুমি আজকে ক্লাসের রিভিউ দিবা, ওইটার কমেন্টে আমি কোর্সের লিংক দিয়ে দিব একটা প্রোমো কোডের সাথে, কোর্সে ভর্তি হয়ে যাবা, ক্লাস করা স্টার্ট করে দিবা। ওকে, কোর্সের ডিসকাউন্ট কতদিন থাকবে? ক্লাস শুরু হয়ে গেছে, ও বলতেছে কোর্সের ডিসকাউন্ট কতদিন থাকবে। আহারে, আমি তোমাদেরকে একটা লেজিট কথা বুঝাই, এখন থেকে যদি পরে স্টার্ট না করো, পরবর্তীতে আর পরে না লাভ নেই। এখন থেকে যদি এবার আমাকে বলো আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগছে বলতো। ইকোনমি যদি ভাইয়ার কাছে পড়ি তাহলে সব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। লামিয়া আকিবা বলতেছে ভাইয়া আপনার পেইড ক্লাসের স্টুডেন্ট আমি। সেই নামিরা বলতেছে আল্লাহ হাফেজ ভাইয়া, পেইড ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ সারা, ক্লাস শুরু হয়ে গেছে। ভাইয়া আপনি সেরা টিচার ইকোনমিক্স এর জন্য, থ্যাংক ইউ, দ্যাটস মিনস আ লট। ক্লাস ভর্তি হয়ে যাও ভাইয়া, আমি চাই তোমরা প্রথম থেকেই পড়ো, 8 মাসের ভিতর ইকোনমিক্স চ্যাপ্টার বইটাকে কমপ্লিট করে জাস্ট রিভিশন করো। ওকে, ঠিক আছে, আজকে ক্লাসে রিভিউ দিবা, কেমন লাগছে ভাইয়াকে জানাবা। হ্যাঁ, সবাই বলতেছে ভাই ইকোনমিক্স পানি পানি হয়ে গেছে, আই ওয়ান্ট দিস, ইকোনমিক্স একদম পানি পানি হয়ে যাক সবার জন্য। ওকে, যারা যারা প্রোমো কোড চাও তারা তারা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে রিভিউ দিবা। ঠিক আছে ভাইয়া, চাহিদা যোগানের পরিমাণ একটু বুঝিয়ে দেন। চাহিদা যোগান আমাদের সেকেন্ড চ্যাপ্টারের বিষয় ভাইয়া। চাহিদা যোগান আগুন একটা ক্লাস হয়েছে, ফয়সাল বলতেছে, মিম বলছে অনেক ভালো লাগছে ভাইয়া, ফাটাফাটি লাগছে আজকের ক্লাসটা। তারপর হলো তেজস্বী, হ্যাঁ ভাইয়া এবার বলো তোমার কি কনফিউশনটা ছিল। তেজস্বী, যদি এখানে না বলতে চাও তাহলে ভাইয়াকে মেসেজ করতে পারো, আমি তোমাকে ওইখানে বলে দিব। জোস লাগছে ইকোনমিক্স জন্য ক্লাইভ ভাইয়া, বেস্ট, থ্যাংক ইউ ভাইয়া। গ্রুপটা কোথায়? তুমি ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবা গ্রুপটা, ফেসবুকে সার্চ করলে গ্রুপটা পেয়ে যাবা। ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগছে, বেস্ট। নুসরাত ফারিয়া বলতেছে ভালো লাগছে ভাইয়া, আমি অ্যাডমিট হব না। ওকে ফাইন, হ্যাটস অফ টু ইউ। অ্যাডমিট না হলেও কোনো কিছু না, অন্য কোনো জায়গায় পড়ে নিও, কোনো সমস্যা নেই। ভাইয়া কমার্সের কি করব? ইকোনমিক্স, হ্যাঁ কমার্সের ইকোনমিক্স তো আমরা পড়াই। আমরা ইকোনমিক্স যেহেতু সব জায়গায় সেম, আমরা ওইটাও পড়াই। ভাই আপনি আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট, ওকে থ্যাংক ইউ যারা পেইড ব্যাচের আসো। হুমায়রা বলছে অ্যামেজিং ক্লাস ভাইয়া, অনেক ভালো হয়েছে আজকের ক্লাসটা, অ্যামেজিং। ভাইয়া পিক নিব, পোজ দেন, পোজ তুলে ফেলো।
ডান ডান ডান, ছবি তোলা ডান হইলে বলো। ছবি তোলা ডান হইলে বলো। এহসান বলছে ভাই আপনার জন্য কোর্সে ভর্তি হয়েছি, থ্যাংক ইউ। ডান। ওকে ভাই, একটা রিপ্লাই দেন। রিদি দাস দেখতে পাইছো? রিদি দাস, হ্যাঁ। বিজয় দেখতে পাইছি। তারপরে হলো হাফিজ, হাফিজ দেখতে পাইছি। ওকে ডান। ঠিক আছে, উৎস বলতেছে সামষ্টিক অর্থনীতি ব্যবস্থা হলো আমাদের দেশের আর্থিক অর্থ ব্যবস্থা, তাই না? হ্যাঁ, আর্থিক অর্থ ব্যবস্থা। কমার্সের জন্য ইকোনমিক্স কেমন? অনেক মজাদার, কমার্সের জন্য অনেক মজাদার। আমি কমার্স থেকে ইকোনমিক্স পড়ছি। ওকে এহসান ভাই, আমি আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট, সেরা। ওকে, তো সবার সাথে ইনশাআল্লাহ আমাদের অনলাইন ব্যাচের ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে পেইড ব্যাচের গ্রুপে দেখা হবে। ওকে, সবার সাথে পেইড ব্যাচের গ্রুপে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই এইচএসসি 27 গ্রুপে রিভিউ দিয়ে দাও। সবার সাথে দেখা হবে আমাদের অর্থনীতির অনলাইন ব্যাচে। সো আই গেস আজকে ক্লাসটা সবার ভালো লাগছে, একদম সেরা সেরা। ওকে ডান। সো সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।